ফার্স্ট ইয়ার শিক্ষার্থী বন্ধুরা একটু দেখি বাবা কয়জন এসছে আমরা একটু দেখি একটু দাও বাবা আমাকে হ্যাঁ ফার্স্ট ইয়ার শিক্ষার্থী বন্ধুরা দেখো বললাম আপনাকে আমরা একটু দেখি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসলে আমরা আজকে ক্লাসে সেট আপ দেওয়া ছিল উজ্জ্বল ভাইয়ের ওখানে তো উজ্জ্বল ভাইয়ের নেটওয়ার্ক তো আবার বরাবর মতো প্রবলেম খুব দ্রুত এসে আমাদের এখানে আমরা সেট আপ দিয়ে উজ্জ্বল ভাই শুরু করতে মোটামুটি 45 মিনিটস লেট হয়ে গেছে এই কারণে তার ক্লাসটা শেষ করে আমরা আসলাম সরি তো স্টুডেন্টরা একটু বলো তো ভাইয়া তোমরা যে সাউন্ড বা ভিডিও ক্লিয়ার আছে কিনা আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত সব স্টুডেন্টগুলো জয়েন করে নাই 49-50 মতো দেখতে পাচ্ছি আমরা 2-1 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করে দেব ওকে না বাবা এটা ওকে প্রিয় শিক্ষার্থী গত ক্লাসে আমরা যেটা শিখেছিলাম মেনলি গত ক্লাসে যেটা করেছিলাম সেইটা হলো ডাল্টনের পারমাণবিক মতবাদের কিছু ত্রুটির আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমরা পড়েছিলাম সেগুলো হলো আইসোটোপ আইসোবার আইসোটন আইসো ইলেকট্রন আইসো ডায়াফার আর হচ্ছে আইসোস্টার তো আমার ধারণা তোমরা সামান্যতম হলেও কিছুটা পড়ালেখা করেছ তো আমি একটু তোমাদের গত ক্লাস থেকে জিজ্ঞেস করে দেখি তোমরা কে কি উত্তর দিতে পারো তোমরা একটু আমাকে এখন বলবা আচ্ছা A6 তোমরা কি দেখতে পাচ্ছ A6 তো এই যে আমি একটা মৌল লিখেছি তোমরা বলবা এটা এই যে পরমাণুটা লিখেছি আমরা এইটা কোন মৌলের আইসোটোপ নাইট্রোজেন কার্বন অক্সিজেন ফ্লোরিন তোমরা একটু পটাপট আমাকে বলে দাও যে আমি এই যে লিখছি A6 এই যে এই মৌলটার আইসোটোপ নিচের কোনটি নাইট্রোজেন কার্বন অক্সিজেন ফ্লোরিন তোমরা আমাকে বলো এর আইসোটোপ নিচের কোনটি একটু দেখি আচ্ছা এখানে তোমরা লিখছো নয়ন উদ্দিন দেখছে আচ্ছা থ্যাংক ইউ নয়ন সিয়াকিং কার্বন জেরিন তাসনিম কার্বন বি আচ্ছা রিক্তা সরকার বি শাহনাজ সম্পদ সি মানে কার্বন আচ্ছা ঠিক আছে কেউ বি লিখছো সি লিখছো বুঝতে পারছি আমি যারা হয়তো অপশনটা লিখছো তারা বি লিখছো যারা মৌলের নাম লিখছো সি গুড থ্যাংক ইউ তোমরা খুবই চমৎকার উত্তর দিয়েছো কারণটা হলো এই মৌলটার প্রোটন সংখ্যা হচ্ছে 6 এই যে মৌলটা এটার প্রোটন সংখ্যা হলো 6 আমরা খুব ভালো করেই জানি যে আইসোটোপগুলো হলো একই মৌলের পরমাণু তাহলে আইসোটোপগুলো যেহেতু একই মৌলের পরমাণু তাহলে 6 কোন মৌলের পারমাণবিক সংখ্যা তোমরা বলো তো ভাই একটু 6 হচ্ছে কার্বনের পারমাণবিক সংখ্যা অতএব এই মৌলের আইসোটোপটা হলো সি কার্বন থ্যাংক ইউ তোমরা তাহলে কিছুটা হলো পড়ালেখা করেছো এইভাবে আমাদের এমসিকিউ কিন্তু আসতে পারে ওকে আচ্ছা তোমরা আমাকে আরেকটু বলো তো ভাই সোডিয়াম প্লাস এই সোডিয়াম প্লাসের আইসো ইলেকট্রনিক নিচের কোনটি সোডিয়াম প্লাসের আইসো ইলেকট্রনিক নিচের কোনটি Ca2 প্লাস K প্লাস Al3 প্লাস ডি নাম্বার অপশন হলো কোনটিই না তোমরা একটু আমাকে জানিয়ে দাও এই যে সোডিয়াম প্লাস যে আয়নটা আমি লিখেছি এইটার আইসো ইলেকট্রন নিচের কোনটি মানে এটার সম ইলেকট্রনীয় কোনটি ক্যালসিয়াম 2 প্লাস পটাশিয়াম প্লাস অ্যালুমিনিয়াম 3 প্লাস আর হচ্ছে কোনটিই না তোমরা একটু কমেন্টে আমাকে জানিয়ে দাও যে সোডিয়াম প্লাসের আইসো ইলেকট্রনিক নিচের কোনটি ওকে সি গুড তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো কারণ আমরা দেখতে পাচ্ছি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11 সুতরাং মৌল অবস্থায় নিরপেক্ষ অবস্থায় পরমাণু অবস্থায় সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হলো 11 আমি প্লাস দিয়েছি মানে সে একটা ইলেকট্রন এখান থেকে অপসারিত হয়েছে তাহলে ইলেকট্রন সংখ্যা কত হলো 10
কিন্তু আমার ক্যালসিয়ামের ইলেকট্রন কত ভাই বলো তো? ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 20, তার মানে ইলেকট্রনও 20, দুটা সে ত্যাগ করেছে মানে 18। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19, তার মানে কি ইলেকট্রন সংখ্যা হচ্ছে 19, একটা ত্যাগ করেছে এটাও 18। এর পারমাণবিক সংখ্যা ছিল 13, নিরপেক্ষ অবস্থায় তার ইলেকট্রন সংখ্যা হলো 13, সে তিনটা ত্যাগ করেছে মানে 10। সোডিয়াম প্লাস ইলেকট্রন সংখ্যাও 10, এর ইলেকট্রন সংখ্যা হলো 10। সুতরাং এরা হচ্ছে পরস্পরের আইসো ইলেকট্রনিক। ক্লিয়ার? তাহলে তোমরা এগুলো খুব ভালো লাগলো, তোমরা বেশ ভালো পড়ালেখা করেছ। ওকে, তাহলে তোমরা একটু আমাকে বলো তো ভাই, একটু সালফার 3216, ফসফরাস 3115, তোমরা আমাকে বলবা এরা পরস্পরের কি। এই যে সালফার যার ভর সংখ্যা হচ্ছে 32, ফসফরাস যার ভর সংখ্যা হচ্ছে 31, তোমরা আমাকে বলবা এরা পরস্পরের কি। তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও এরা পরস্পরের কি। আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম, মনে আছে কিনা ভাইয়া, যে আসলে আইসো ইলেকট্রন, আইসোটোপ এবং আইসোবার, কি কি বললাম? আইসো ইলেকট্রন, আইসোটোপ এবং আইসোবার, এই তিনটা ক্যালকুলেশনের জন্য কিন্তু, এই তিনটা বের করার জন্য কিন্তু আমার কোনো ক্যালকুলেশন লাগবে না, আমরা দেখলেই বুঝতে পারবো। কি লিখেছেন স্যার? আইসোটন। গুড। কেন লাগবে না? কারণ আইসোটোপ গুলো হলো একই মৌলের পরমাণু, এখানে তো মৌল এক নাই, সুতরাং আইসোটোপ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তারপর ভর সংখ্যাও তো এক নাই, সুতরাং আইসো বার হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর আমি বলেছিলাম আইসো ইলেকট্রন হতে গেলে দুইটা পরমাণুর মধ্যে অবশ্যই একটা আয়ন থাকতেই হবে, কোনো আয়ন নাই, তার মানে আইসো ইলেকট্রন হওয়ারও কোনো প্রশ্নই ওঠে না। এবার আমার ক্যালকুলেশনে যেতে হবে, নিউট্রন সংখ্যা বের করতে হবে। 32 ভর সংখ্যা, প্রোটন সংখ্যা হচ্ছে 16, বিয়োগ করলে নিউট্রন সংখ্যা হচ্ছে 16। 31 15, এখানেও নিউট্রন সংখ্যা হচ্ছে 16, দুটা নিউট্রন সংখ্যা সমান, অতএব এরা হচ্ছে পরস্পরের আইসোটন। ওকে, আর আইসো ডায়াফার মনে আছে তো, যে আমরা নিউট্রনটা বের করব, সেখান থেকে প্রোটনটা বিয়োগ করব, করে এই অনুপাত যদি, পার্থক্য যদি দুটার সমান হয়, তাহলে তারা হচ্ছে আইসোবার। আর আইসো স্টার কি বলেছিলাম, যে দুটা অণুর ইলেকট্রন সংখ্যাও সমান হবে, আবার পরমাণু সংখ্যাও সমান হবে, তারা হচ্ছে পরস্পরের আইসো ইলেকট্রন, সরি আইসো স্টার। তোমরা দু একজন আমাকে কমেন্ট করেছ যে আচ্ছা ভাইয়া, নিউট্রন আর প্রোটনের পার্থক্য, প্রোটন আর নিউট্রনের পার্থক্য হতে পারে না। আসলে একটা গুরুত্বপূর্ণ কথা তোমরা মনে রাখবা, এটা এমসিকিউ প্রায় দেয়, পরমাণু সম্পর্কে নিচের কোন বাক্যটি সত্য। এমসিকিউ দেয় এটা, পরমাণু সম্পর্কে নিচের কোন বাক্যটি সত্য। সেটা হলো এ নাম্বার অপশন দেওয়া আছে, মনে করো নিউট্রন সবসময় প্রোটনের সমান। আমার বি নাম্বার অপশন হলো নিউট্রন সবসময় প্রোটনের বড়। সি নাম্বার অপশন হলো নিউট্রন প্রোটনের বড় অথবা সমান। ডি নাম্বার অপশন হলো নিউট্রন থেকে প্রোটন বড় অথবা সমান। এমসিকিউ প্রশ্ন দেওয়া হয় পরমাণু সম্পর্কে নিচের কোন বাক্যটি সত্য। সাধারণত আমাদের যখন এই ধরনের কোনো প্রশ্ন দেওয়া হয়, তোমাকে জেনারেল চিন্তা করতে হবে, ভাই এক্সেপশনাল এগুলো নিয়ে আসলে কিন্তু আসলে হবে না। সাধারণত কি হয়, সাধারণত দেখা যায় যে কোন একটা পরমাণুর নিউট্রন আর প্রোটন সমান হয়, অথবা নিউট্রনটা কিছুটা বড় হয়। কি বললাম, সাধারণত কোন পরমাণুর নিউট্রন এবং প্রোটন সংখ্যা সমান হয়, অথবা নিউট্রন বড় হয়। এইটুকু ক্লিয়ার কিনা ভাই বলো তোমরা আমাকে, যে পরমাণুতে যেহেতু নিউট্রন প্রোটন সমান হয় অথবা নিউট্রনটাই বড় হয়, তাহলে পার্থক্যটা আমরা কোথায় থেকে নির্ণয় করব? স্বাভাবিক এইটাই, নিউট্রন থেকে প্রোটন আমরা বিয়োগ করব। তোমরা কি বিষয়টা ক্লিয়ার? যে এই জন্য তাহলে পরমাণু সম্পর্কে, ও আচ্ছা একটা কথা তোমাদের বলিনি ভাই, অবশ্যই এই যে তোমাদেরকে যে বইটা আমি দিয়েছি, নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে খাতা দিয়েছি, আমি কলম দিয়েছি। ওকে, যারা বইটা সংগ্রহ করো নাই, খুব দ্রুত সংগ্রহ করে নিও ভাই। এই বইটা কিন্তু তোমাদের এনসিটিভির যে 17টা বই, তোমাদেরকে আগেও বলেছি আমি, তোমাদের ইন্টারমিডিয়েট কিন্তু ভাই 9-10 মতো না, একটা মাত্র বই। এখানে 17টা বই অনুমোদিত আছে। কোনো টপিকস এই বইয়ে ভালো, কোনো টপিকস ওই বইয়ে ভালো। আসলে একটা স্টুডেন্ট ইন্টারমিডিয়েটের সময় এতটা কম যে একটা স্টুডেন্ট রুমে পড়ার টেবিলে বসে
সে কোন বই থেকে পড়বে এটা সিলেকশন করবে নাকি সে পড়া শুরু করবে? সিলেকশন করতে যদি টাইম কিল করে পড়বে কখন আসলে? তাই আমি তোমাদের যে কাজটা করেছি ভাই, তোমাদের সব কটা বইকে এক জায়গায় করে একটা বই বানিয়েছি। জাস্ট এইটা তোমাকে সবগুলো বইয়ের ফ্লেভার দিবে। যে টপিকটা যে বই ভালো আছে সেই টপিকটা আমরা সেই বই থেকেই কপি করেছি, করে এটা বানিয়েছি। এটা আমি নিজে কম্পোজ করেছি, নিজে রিডিং, টোটালটাই নিজের করা। ভুল হওয়ার সম্ভাবনা খুব কম, তারপর দু একটা হবে না তা না। তো তোমরা এটা ফলো করলে দেখবা তোমাদের পূর্বপুরুষ যারা, মানে তোমাদের বড় ভাই আপুরা যারা আছে তারা অনেকেই কিন্তু এই বইটাই পড়েছে। তোমরা তাদেরকে জিজ্ঞেস করতে পারো। তো আজকে তোমরা অবশ্যই খাতা কলম বই সামনে নিয়ে বসবা, কারণ আমি কিন্তু একদম কিছু জিনিস লিখতে বলবো, তোমরা খাতায় লিখে নিবা, নোট করবা। আমি বইয়ের পেজ বের করতে বলবো, সেই পেজটা থেকে তোমরা পড়ে নিবা। তাহলে পড়াগুলো তুমি ধারাবাহিকভাবে শেষ করতে পারবা। না হলে কিন্তু বিচ্ছিন্নভাবে পড়ে বিচ্ছিন্নভাবে কাজ করে কিন্তু খুব একটা লাভ হবে না। আরেকটা বিষয় বলি, এটা সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদের ক্ষেত্রে আমি দেখলাম যে ওরা ক্লাস শেষ করার সঙ্গে সঙ্গে কেন জানি ক্লাস নোট করা কমপ্লিট হয়ে যায় এবং ওরা কিন্তু গ্রুপে আপলোড করে ওইটা। এই যে একটু আগে উজ্জ্বল ভাই ক্লাস শেষ করলে আমি দেখলাম, উজ্জ্বল সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, ওরা ক্লাসও শেষ নোটও কমপ্লিট আপলোড করছে গ্রুপে। সেকেন্ড ইয়ারে হিউজ পরিমাণ স্টুডেন্ট ক্লাস, এবং অবাক ওরা অলরেডি একটা কম্পিটিশন শুরু করে দিয়েছে কে আগে আপলোড করতে পারে। তোমরাও আশা করি কাজটা করবা, ক্লাসে নোট করবা, সেই নোটটা পারলে তুমি তোমার গ্রুপে আপলোড করবা। তোমরা প্রত্যেকের খাতাগুলো তাহলে দেখতে পাচ্ছ কে কিভাবে নোট করছো। এখন তুমি যদি মনে করো আমি নোট করছি, আমি আপলোড করব না, আরেকজন করে কোডটা আমি দেখবো, তাহলে ওরটা আমি দেখতে পাচ্ছি কিন্তু আমারটা তো সে দেখতে পাচ্ছে না। তুমি যে চিন্তা করছো সে চিন্তা যদি ও করে যে কে একজন দিক, তারটা আমি দেখবো, আমারটা কাউকে দেখাবো না, পরে গিয়ে দেখবা ওই রাজার দুধ দিয়ে পুকুর ফুরি ভরাট করার মতো অবস্থা হয়ে যাবে। যে রাজা স্বপ্নে দেখেছে তার রাজ্যের উন্নয়নের জন্য রাজ্যের প্রজা যারা আছে তাদেরকে বলা হয়েছে যে পাশের একটা পুকুর আছে, সেই পুকুরটা সবাইকে দুধ দিয়ে ভরাট করতে হবে। তো প্রত্যেকেই মনে করছে সবাই তো দুধ দিয়ে ভরাট করবে, তা আমি এক বালতি পানি দিলে তো বুঝতেই পারবে না। সকালে ঘুম থেকে উঠে রাজামশাই দেখেন তার পুরো পুকুরটা পানিতে ভরে গেছে। মানে সবাই একই চিন্তা করেছে। সুতরাং চিন্তাটাকে আমাদের জেনারেল করতে হবে। তুমি যে চিন্তা করছো প্রত্যেকে যদি একই চিন্তা করে কিছুই হবে না আসলে। তাই তোমার এই কাজটা করবা, দেখবা ভালো লাগবে। ক্লাস শেষ হলেই ক্লাসের নোট খাতাটা যে নোটটা করবো ওটা ছবি তুলে গ্রুপে আপলোড করে দিবা, প্রত্যেকে করবে দেবা। প্রত্যেকে লেখাগুলো দেখলে, নোটগুলো দেখলে অনেক কিছু দেখবা। হয়তো মনে হচ্ছে তুমি স্কিপ করে গেছো, আরেকজন সেটা লিখছে, সেটা দেখে তুমি শিখলা, তোমারটা দেখে আরেকজন শিখবে, কিন্তু লস হয় না কিন্তু। তো এই কাজটা তোমরা করবা ভাই, অবশ্যই খাতা কলম এবং বই সামনে নিয়ে বসবা। তো যেটা বলছিলাম এই কথাটা তুমি লিখে রাখবো অবশ্যই, যে পরমাণুতে সাধারণত নিউট্রন প্রোটনের সমান হয় অথবা নিউট্রন বড় হয়। কি ক্লিয়ার? পরমাণুতে সাধারণত নিউট্রন প্রোটনের সমান হয় অথবা নিউট্রন বড় হয়। একটু দেখি বাবা, একটু দেখে নিই। হ্যাঁ ওটা পাবলিক করে আছে, ওটা পাবলিক করা আছে। হ্যাঁ ওকে ভাই, এই হলো আমাদের তাহলে কি দেখলাম, যে সাধারণত নিউট্রন প্রোটনের সমান অথবা নিউট্রন বড় হয়। তবে সবচেয়ে স্থিতিশীল পরমাণু যেটা, মানে স্থিতিশীল পরমাণুর ক্ষেত্রে কি ঘটে, রাজশাহী ইউনিভার্সিটির F3 ইউনিট, রাজশাহী ইউনিভার্সিটির F3 ইউনিট 2017-18 সেশনে একটা এমসিকিউ দিয়েছে। তোমরা ইচ্ছে করলে বইয়ের পেজটা বের করো, সেখানে তোমরা পেয়ে যাবা। একটু বের করো ভাইয়া তোমরা পেজটা। হ্যাঁ তোমরা বের করো ভাই, তোমাদের যে বইটা আমি দিয়েছি 239 নাম্বার পেজের 436 নাম্বার এমসিকিউ, 239 পেজের 436।
তোমরা বের করো 239 নাম্বার পেজের 436 নাম্বার পেজ কোশ্চেন, 239 পেজ 436। আমার ধারণা তোমরা মোটামুটি সবাই বের করেছো, তাই তো? 239 পেজ 436 নাম্বার এমসিকিউ। ওকে, দেখো ভাই, রাজশাহী ইউনিভার্সিটি F3 ইউনিটে এই এমসিকিউটা দিয়েছে। কি দিয়েছে এখানে? একটি মৌলিক পদার্থ বেশি স্থায়ী হয় যখন উহার পরমাণুর, কি বলেছে, একটি মৌলিক পদার্থ বেশি স্থায়ী হয় কখন? বলেছে যখন উহার পরমাণুর প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান, এইটা নাকি ইলেকট্রন ও প্রোটন। আচ্ছা, আমি অপশনগুলো আবার নতুন করে লিখছি ভাই। দেখো এই এমসিকিউটা কি বলেছে, একটি মৌলিক পদার্থ বেশি স্থায়ী হয় যদি উহার পরমাণুর প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান, ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান, নিউট্রন ও প্রোটন সংখ্যা সমান, নিউট্রন সংখ্যা প্রোটন সংখ্যা অপেক্ষা বেশি, ইলেকট্রন সংখ্যা প্রোটন অপেক্ষা কম। এই যে এটা আমাদের অপশনে দিয়েছে যে একটা পরমাণু বেশি স্থায়ী হবে কখন? যখন তার নিউট্রন প্রোটন সমান, ইলেকট্রন প্রোটন সমান, নিউট্রন প্রোটন থেকে বড় নাকি ইলেকট্রনটা প্রোটন থেকে ছোট। আসলে সবসময় মাথায় রাখবা, সাধারণত কোনো পরমাণুর, কি বললাম আমি, নিউট্রন প্রোটনের সমান হয় অথবা নিউট্রন বড় হয়। তবে স্থায়ী পরমাণুর ক্ষেত্রে কিন্তু নিউট্রন আর প্রোটনটা ভাইয়া সমান হয়, নিউট্রন আর প্রোটন সমান হয়। মাথায় থাকে যেন এটা, স্থায়ী পরমাণুর ক্ষেত্রে নিউট্রন এবং প্রোটন সমান হয়। এবং তোমরা পড়বা, আস্তে আস্তে এগুলো পড়বা ভাই। সেটা হলো এই যে নিউট্রন আর প্রোটনের অনুপাত যদি এক হয়, বলতো নিউট্রন আর প্রোটনের অনুপাতটা কখন এক হবে? স্বাভাবিক, যখন এই দুটার সংখ্যা সমান হবে। যখন এই দুটার সংখ্যা সমান হবে তখন আমার নিউট্রন আর প্রোটন অনুপাতটা এক হবে, এবং তখন কিন্তু পরমাণুটা সবচেয়ে বেশি স্থায়ী হয়। এই যে নিউট্রনের সংখ্যা যখন প্রোটন থেকে বাড়তে থাকে তখন দেখা যায় অনুপাতটা কিন্তু এক থেকে বাড়তে থাকে। বাড়তে মোটামুটি যখন এই 1.5 বা 1. কোনো বই লেখা আছে 1.54 এই অনুপাতটা পার হয়ে যায় ভাই, তখন ওই পরমাণুটার স্থায়ী থাকে না, ওটা অস্থায়ী পরমাণুতে পরিণত হয়। এবং সেই পরমাণুগুলোই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তিত হয়ে অন্য পরমাণুতে রূপান্তরিত হয়ে যায়, যে প্রক্রিয়াগুলোকে বলি আমরা তেজস্ক্রিয় প্রক্রিয়া। আমি কথাগুলো আবার রিপিট করছি ভাই, শোনো। যে সাধারণত পরমাণুর নিউট্রন আর প্রোটন সমান হয় অথবা নিউট্রনটা বড় হয়, এটা সাধারণত। তবে স্থিতিশীল পরমাণুর ক্ষেত্রে কিন্তু নিউট্রন এবং প্রোটনটা সমান হবে। এইটা আমাদের অ্যাডমিশন টেস্টেও দিয়েছে, যেটা আমি তোমাদের দেখালাম। এখন বলা হচ্ছে নিউট্রন আর প্রোটনের সংখ্যা যদি সমান হয় তাহলে আমার তাদের অনুপাতটা কত হবে ভাই বলতো? 1 হবে, এবং সেই পরমাণুটাই হচ্ছে সবচেয়ে বেশি স্থিতিশীল। তো নিউট্রনের পরিমাণ যখন একটু একটু করে বাড়তে শুরু করে, পরমাণু তখন একটু একটু অস্থিতিশীল হতে থাকে। হইতে যখন দেখা যায় যে অনুপাতটা অনেক বেশি হয়ে যায়, দেখা যায় 1.5 বা তার চেয়ে বেশি হয়ে যায়, তখন ওই পরমাণুটা কিন্তু ভাই আর স্থায়ী থাকে না, তখন সেটা অস্থায়ী পরমাণুতে পরিণত হয়। এবং সেই পরমাণুগুলাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তিত হয়ে আরেকটা পরমাণুতে রূপান্তরিত হয়ে যায়, যে প্রক্রিয়াটাকে বলি আমরা তেজস্ক্রিয় প্রক্রিয়া। এবং তোমরা জানো না হয়তোবা, যে আমরা পড়বো, এগুলো পরবর্তীতে পড়বো ভাই। সেটা হলো তেজস্ক্রিয় প্রক্রিয়া কিন্তু একটা প্রাকৃতিক বিষয়, তাপ চাপ এগুলোর কোনো প্রভাব এটার উপর আসলে নাই। তো যে কথা বলছিলাম, তোমরা কি বিষয়টা বুঝতে পারলা ভাই? এবং তোমরা দেখবা মোটামুটি ভারী যে মৌলগুলো আছে, ভারী, তাদের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা ঘটে। যেমন একটা উদাহরণ দিই আমি, ইউরেনিয়াম 238/92। খেয়াল করতো ভাই, আমার এখানে প্রোটন কয়টা আছে? আমার ইউরেনিয়ামের প্রোটন কয়টা একটু বলতো ভাই? এই যে প্রোটন 92, আর নিউট্রন কত ভাইয়া বলতো? এটা যদি বিয়োগ করি কত পাচ্ছি আমরা? তাহলে নিউট্রনটা হবে 146। তাহলে এই পরমাণুর আমার প্রোটন হলো 92 আর ইলেকট্রন হলো, নিউট্রন হলো 146 বিয়োগ করলে আর কি। এটা তো ভর সংখ্যা জানো, এটা প্রোটন সংখ্যা, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলেই আমরা নিউট্রন সংখ্যা পেয়ে যাই। তো এটা হলো নিউট্রন সংখ্যা। আচ্ছা দেখো তো ভাই, তোমরা নিউট্রন আর প্রোটনের অনুপাত কত হবে এখানে? 146/92।
একটু ক্যালকুলেটরে দেখে নিই আমরা কত আসতেছে। কি বাবা 1.59 চিন্তা করছো 1.59 অনুপাত কত বেশি। এই জন্য তোমরা জানো নিশ্চয় যে ইউরেনিয়াম কিন্তু একটা তেজস্ক্রিয় পরমাণু। মোটামুটি 80 পর থেকে যে মৌলগুলো আছে আমাদের পর্যায় সারণীতে 80 পারমাণবিক সংখ্যা পর থেকে যে মৌলগুলো আমাদের পর্যায় সারণীতে আছে তাদের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। কি ঘটনা? তাদের নিউট্রন আর প্রোটন অনুপাতটা খুব বেশি থাকে, আর এই কারণে সেই পরমাণুগুলো পৃথিবীতে সবাই কি হতে চায় ভাই বলো দেখি? স্থায়ী হতে চায়, স্থিতিশীল হতে চায়। তাহলে স্থিতিশীল হতে গেলে কি করতে হবে? এদের অনুপাতটা কমাতে হবে। এই অনুপাত কমানোর জন্যই কিন্তু পরমাণুগুলো স্বতঃস্ফূর্তভাবে কিছু রশ্মি বিকৃত করে, যেগুলোকে আমরা তেজস্ক্রিয় রশ্মি বলি। প্রক্রিয়াটাকে বলি আমরা তেজস্ক্রিয় প্রক্রিয়া, আর বিষয়টাকে বলি আমরা তেজস্ক্রিয়তা। আমি যতটুকু আলোচনা করলাম ভাই এতটুকু বুঝতে পারলা কি? আমি আলোচনা করলাম পরমাণু সম্পর্কে সঠিক বাক্য কোনটা। আসলে পরমাণুতে সাধারণত কি হয়? সাধারণত আমরা দেখলাম যে নিউট্রন প্রোটনের সমান হয় অথবা নিউট্রন বড় হয়। স্থিতিশীল পরমাণুর ক্ষেত্রে কি দেখলাম আমরা? নিউট্রন আর প্রোটন সমান হয়। নিউট্রন আর প্রোটন যখন সমান হবে তখন তাদের অনুপাতটা কত থাকবে ভাই বলতো? 1 থাকবে। প্রোটন থেকে নিউট্রনের পরিমাণ যত বেশি হতে থাকবে এই মানটা 1-এর চেয়ে বাড়তে থাকবে, এবং 1-এর চেয়ে বাড়তে বাড়তে যখন দেখা যায় 1.5 আপ হয়ে যায় তখন সেই পরমাণুটা অস্থিতিশীল হয়, এবং স্থিতিশীল হওয়ার জন্য সে কিছু রশ্মি বিকৃত করে যাদেরকে আমরা তেজস্ক্রিয় রশ্মি বলি। প্রক্রিয়াটা হচ্ছে আমাদের তেজস্ক্রিয়তা। কি প্রশ্ন করছে ভাই? আপনি বলেছিলেন যে সিলিকনের ফসফরাস আইসোটোন বা সিলিকনের মাস 28 এবং অ্যাটমিক নাম্বার 4, তাই নিউট্রন। আচ্ছা, কিভাবে আইসোটোন হবে বিষয়টা একটু বুঝান দিল ভালো তো। আচ্ছা দেখো ভাই, তুমি যেটা বলছো সেটা হচ্ছে আমি ভাই পারমাণবিক ভর না কিন্তু। আচ্ছা তোমরা অনেকেই এটা উল্টাপাল্টা করে দাও, একটু ক্লিয়ার করে নাও তোমরা। দেখো এক্স একটা মৌল এ এবং জেড, এটা হলো আমার ভর সংখ্যা অ্যাটমিক মাস, জেডটা হলো আমার পারমাণবিক সংখ্যা। খেয়াল করো, এক্স যদি একটা মৌল হয় আমার, এইটা হলো আমার ভর সংখ্যা, এইটা হলো পারমাণবিক সংখ্যা, এবং ভর সংখ্যা সমান জানি নিউটন প্লাস প্রোটন। ওকে, আর তুমি যেটা মনে করছো ভাইয়া, আচ্ছা কে প্রশ্ন করছিল এটা? ওনার আইডি থেকে একটু দেখে নিই আমরা। মাহফুজা শিরিন লিপি, মাহফুজা শিরিন লিপি এই আইডি থেকে বলেছো। একটু দেখো ভাই, তুমি বিষয়টা ক্লিয়ার হয়ে গেলে। আচ্ছা ভাইয়া সালফার ফসফরিক আইসোটোন বলেছি, থ্যাংক ইউ, ঠিকই আছে ভাই। আপনি তো সালফার বলেছিলেন ভাইয়া, প্লিজ আরো একবার বলেন। আচ্ছা সালফার বলেছিলাম, আচ্ছা আমি বুঝতেছি না ব্যাপারটা কি, আমি একটু দেখাই তোমাদের, অসুবিধা নেই। দেখো আবার বলছি, সেইটা হলো ভাইয়া এইটা আমাদের একটা মৌল, এইটা হলো আমাদের ভর সংখ্যা, এইটা হলো পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। ভর সংখ্যা ইজ ইকুয়াল টু নিউটন প্লাস প্রোটন। আর পারমাণবিক ভর সেটা আলাদা জিনিস ভাই, পারমাণবিক ভরের সংজ্ঞাটাই আলাদা। আমরা এটা নিয়ে আলোচনা করব, শুধু সংক্ষেপে বলি। একটা পরমাণুর ভর যদি আমরা হাইড্রোজেন স্কেলে হিসাব করি তাহলে হাইড্রোজেনের একটা পরমাণুর ভরের তুলনায় কত গুণ ভারী। আর বর্তমানে আধুনিকভাবে যেটা করা হয়, কোনো একটা পরমাণুর ভর, কার্বনের যে 12 আইসোটোপ আছে তার একটা পরমাণুর ভরের 12/1 কত অংশ, সেটা আসবো, ওইটা আপাতত স্কিপ করছি আমি, ওটা আস্তে আস্তে আসবো আমি। ওইটা আলাদা জিনিস ভাই। আর আমাদের এখানে যেটা সেটা হচ্ছে ভর সংখ্যা, সেটা হচ্ছে নিউট্রন আর প্রোটনের সমষ্টি। তুমি বলেছো সিলিকনের ভর সংখ্যা 28, হতেই পারে, একটা মৌলের তো বিভিন্ন ভর সংখ্যা থাকে। ডাল্টন তো এটাই ত্রুটি ছিল তার, উনি বলেছিলেন একটা মৌলের যতগুলো পরমাণু থাকবে সবগুলো পরমাণুর ভর সংখ্যা একই হবে। কিন্তু পরবর্তীতে আইসোটোপ আবিষ্কার হওয়ার পর আমরা দেখলাম একটা মৌলের বিভিন্ন ভর সংখ্যার পর থাকতেই পারে, 28 থাকতেই পারে, 30, কোনো অসুবিধা নেই ভাই। একটা মৌলের বিভিন্ন ভর সংখ্যার পরমাণু থাকে। আইসোটোন যখন হবে এখানে এমন ভর সংখ্যা ব্যবহার করতে হবে যেন সেটা আরেকটা পরমাণু নিউট্রন সংখ্যার সমান হয়। তো এই যে ব্যাপারটা যেটা আমি বলেছিলাম বা তোমাদের বইয়ে যেটা লেখা আছে একটু দেখো, আমি আবার লিখছি। এই যে সিলিকন, সালফার, ফসফরাস, অনেক সময় বোর্ডে লেখার পর ভাই
কথা বলতে দু একটা স্কিপ করে যায়, দেখা যাচ্ছে লিখছি সিলিকন ভুল করে সালফার বলে ফেলছি, বা লিখছি সালফার ভুল করে সিলিকন বলে ফেলছি, এগুলো হয়। তোমরা কথা বলার সময় দেখবা এই ভুলগুলো আসলে হয়। তো ধরো এইটা ধরো 14, এইটা তো আমরা জানি 16, এইটা হচ্ছে 15, তাই না? তার মানে এদের নিউট্রন সংখ্যা সমান কখন হবে? তাহলে এখানে এমন ভর সংখ্যাটা থাকবে যেন সেখানে নিউট্রন সংখ্যা সমান হয়। ধরো আমি যদি 32 লিখি এখানে, তাহলে এর নিউট্রন সংখ্যার পার্থক্য কত হয় বলো তো? 16। তাহলে এরও পার্থক্য 16 হতে হবে। তাহলে এরও যদি পার্থক্য 16 হয়, তাহলে অবশ্যই কত ভর সংখ্যার প্রমাণ এখানে ব্যবহার করবো আমরা বলো? এরা যদি পরস্পরের আইসোটোন হতে চায়, তাহলে এর ভর সংখ্যা কত হবে, এর ভর সংখ্যা কত হবে তোমরা কমেন্টে জানিয়ে দাও। সিলিকনের ভর সংখ্যা কত হবে, ফসফরাসের ভর সংখ্যা কত হবে, এরা পরস্পরের আইসোটোন যদি হয়, কারণ নিউট্রন সংখ্যা সমান হতে হবে। সিলিকন, সালফার এবং ফসফরাস এরা যদি পরস্পরের আইসোটোন হতে যায়, তাহলে তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও ভাই যে আমার এখানে সিলিকনের নিউট্রন সংখ্যা কত হতে হবে, সরি ভর সংখ্যা কত হতে হবে, একটু দেখি বাবা। আচ্ছা, আব্দুল্লাহ বাই 3 33, ফসফরাস 31, 16, 30 31, অর্পা 30 31, আচ্ছা 33 লিখেছো দু একজন, 30 31। ভাই আপনি সালফার আর ফসফরাসের এক্সাম্পল দিছিলেন, বাট ও বুঝেছে সিলিকন বলছেন। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। জান্নাতুন নাইম, থ্যাংক ইউ। আচ্ছা, রঙিন মরিচিকা, ফসফরাস 31, নাভিয়া ইসলাম সিলিকন 30, দিলরূপা সুলতানা 30 31। ভাইয়া সিলিকন 29-এর আইসোটোপকে কথা বলেছিল। আচ্ছা যাক, যেটাই বলুক ভাই, এখন যেটা লিখছি সেটা বলো, তাহলেই হবে আর কি। শরীফুল ইসলাম, লেকচার অনেক সুন্দর ভাই। শরীফুল ভাই থ্যাংক ইউ। শরীফুল আমার খুব ভালো বন্ধু, যদিও শরীফুল ভাই কিন্তু ইতিহাসের শিক্ষক, উনি আমার ক্লাসগুলো নিয়মিত দেখেন। থ্যাংক ইউ শরীফুল ভাই। ওকে, তোমরা সুন্দর উত্তর দিয়েছো ভাইয়া। তাহলে কি দেখছি দেখো তোমরা, সালফারের প্রোটন সংখ্যা 16, প্রোটন সংখ্যা তার চেঞ্জ হবে না। সালফারের ভর সংখ্যা যদি 32 বসাই আমি, তাহলে এখানে 16 হচ্ছে নিউট্রন, তাহলে এরও 16 নিউট্রন হতে হবে, এরও 16 নিউট্রন হতে হবে। তাহলে নিশ্চয়ই 14-এর সাথে 16 যোগ করলে কত হবে? 30। সিলিকনের ভর সংখ্যা হবে আবার 30, তাহলে আমরা পেয়ে যাব নিউট্রন 14। তাহলে এরও নিউট্রন 16 হতে হবে, তাহলে 15-এর সাথে 16 যোগ করলে কত হবে? 31, তাহলে পেয়ে যাব এরও নিউট্রন সংখ্যা হচ্ছে 16। তো সুতরাং ভাই যদি তুমি কোনো বই এখানে 30 দেখো, 28 দেখো, কোনো অসুবিধা নাই, কারণ একটা মৌলের বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণু থাকতে পারে। আমি ভর সংখ্যার কথা বলেছি, পারমাণবিক ভর না, এটা কিন্তু মাথায় রাখবা। অনেকেই বিষয়টা উল্টাপাল্টা করে দেয়। আমি ভর সংখ্যাতে বললামই, কার্বন স্কেলে ওই যে কম্পেয়ার করে যেটা বের করা হয়, এটা আমি পরে আলোচনা করব। আর ভর সংখ্যা হলো প্রোটন এবং নিউট্রনের সমষ্টি। এখন কি বিষয়টা তোমরা ক্লিয়ার? তোমরা কি এখন বুঝতে পেরেছো ভাই বিষয়টা? একটু দেখি ভাই, কোনো কিছু না বুঝতে পারলে আমাকে একটু কমেন্টে জানাও তোমরা। আজমল ভাই সো নাইস, থ্যাংক ইউ ভাই। জিয়াউর রহমান সিলিকন 30, সালফার 32, থ্যাংক ইউ জিয়াউর রহমান। সিলিকন 30 পুরোটাই লিখে দিয়েছে আর কি। আবার মাস নাম্বার, ভর সংখ্যা, গুড। আচ্ছা ওম ভাইয়া, এইবার বুঝলাম। আচ্ছা থ্যাংক ইউ, সবাই বুঝতে পেরেছো, লিখেছো। অর্পণ জি ভাইয়া ক্লিয়ার, জি ভাই ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। এখন তোমরা তাহলে বিষয়টা ক্লিয়ার ভাই? তোমরা নিজেরা চিন্তা করে আরো কি কি প্রশ্ন করা যায়, প্রয়োজন আমার গ্রুপে তোমরা কমেন্টে জানাও, আমি নেক্সট ক্লাসে অ্যান্সার দিব। যত চিন্তা করবা তত বেশি প্রশ্ন দেখবা মাথায় আসবে। এখন কি বিষয়টা ক্লিয়ার ভাই? ওকে, যেটা আমরা বলেছিলাম আবার একবার রিক্যাপ করছি। ওইটা আমরা বলেছিলাম পরমাণুতে সাধারণত কি হয়, সাধারণত নিউট্রন এবং প্রোটন সমান হয়, অথবা নিউট্রন সংখ্যাটা আমাদের বড় হয়। ওকে, এবং স্থায়ী পরমাণুর ক্ষেত্রে কি হয়? স্থায়ী পরমাণু, নীল কালার বোধহয় ভালো বোঝা যাচ্ছে। স্থায়ী পরমাণুর ক্ষেত্রে যেটা হয় ভাই, নিউট্রন আর প্রোটন সমান হয়। তাহলে নিউট্রন আর প্রোটন যদি সমান হয়, তাহলে নিশ্চয় এর মানও তা হয়, তাহলে 1 হবে। তার মানে স্থায়ী পরমাণুর ক্ষেত্রে, স্থায়ী পরমাণুর নিউট্রন আর প্রোটনটা হবে 1।
নিউট্রন আর প্রোটনের অনুপাতটা হবে কত ভাই বলো তো 1। যখনই এই মানটা 1-এর চেয়ে বাড়তে থাকবে তখনই দেখবা যে পরমাণুটা আস্তে আস্তে অস্থিতিশীল হতে শুরু করে, এবং আমরা মোটামুটি দেখেছি 1.5 যদি পার হতে শুরু করে তখন ওই পরমাণুটা কিন্তু স্থায়ী হওয়ার জন্য, কারণ সে ব্যাপক অস্থায়ী হয়, স্থায়ী হওয়ার জন্য সে কিছু রশ্মি বিকৃত করে, যেগুলোকে আমরা তেজস্ক্রিয় রশ্মি বলি, আর পরমাণুগুলোকে বলি আমরা তেজস্ক্রিয় পরমাণু। যেটা একটা উদাহরণ আমরা একটু আগে ব্যবহার করেছিলাম বা ইউরেনিয়াম 238-92, আমরা এটার অনুপাত বের করেছিলাম, তাই না? নিউট্রন আর প্রোটনের অনুপাত বের করেছিলাম। বের করে কি দেখেছিলাম, যেখানে নিউট্রন আর প্রোটনের অনুপাত হচ্ছে, নিউট্রন কত বের হয়েছিল 146, তাহলে 146, প্রোটন ছিল আমার কত 92, অনুপাত বের করে দেখলাম 1.58। এত বেশি অনুপাত নিউট্রন আর প্রোটনের, এই কারণেই এই পরমাণুটা অস্থায়ী। তাহলে আরেকটা জিনিস কিন্তু আমরা শিখে ফেললাম ভাই, জানো এখানে, সেটা হলো তেজস্ক্রিয়তার মূল কারণ কি। কোন পরমাণুগুলো সাধারণত তেজস্ক্রিয় হয়? নিউট্রন এবং প্রোটনের উচ্চ অনুপাত। এই যে ভাই নিউট্রন আর প্রোটন যে অনুপাতটা, এই উচ্চ অনুপাতে কিন্তু তেজস্ক্রিয়তার মূল কারণ। অর্থাৎ যে পরমাণুর নিউট্রন আর প্রোটনের অনুপাতটা বেশি হবে তারাই সাধারণত তেজস্ক্রিয় হবে। তাহলে আমি অস্থায়ী এবং স্থায়ী পরমাণু নিয়ে যে কথাগুলো বললাম সেই ব্যাপারগুলো তোমরা ক্লিয়ার কিনা ভাই বলো। যদি ক্লিয়ার না হও আমি আবার বুঝাবো। কোনো প্রশ্ন থাকলে একটু প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দাও। ও আচ্ছা, মাইশা জান ভাইয়া কতবার আর থ্যাংক ইউ বলবেন? এক কথায় থ্যাংক ইউ অল বলে দাও। আচ্ছা স্যার, আচ্ছা রিস্তা লিখছো স্যার নিউট্রন কি কখনো কম হতে? খুব কম, কিছু কিছু পরমাণু আছে খুব কম ভাই, যেমন কার্বনের এরকম আইসোটোপ আছে, এই যেটা, যেখানে দেখো কার্বনের প্রোটন সংখ্যা হচ্ছে কত, এখানে 6, নিউট্রন সংখ্যা হচ্ছে 5, খুবই কম, খুবই কম আর কি। এগুলো অস্থায়ী পরমাণু। ওকে, ক্লিয়ার ভাই? আচ্ছা, নেটে প্রবলেম কি আমার হচ্ছে নাকি ভাইয়ার? না ভাই, এখানে নেটের তো কোনো প্রবলেম হচ্ছে না, আমরা এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ, সবাই লিখেছো, বুঝেছি ভাইয়া। না ভাইয়া, তোমাদের থ্যাঙ্কস। এই যে আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসো ইলেকট্রন, এগুলো কিন্তু ভাই শিখতে হবে ভাই, বুঝছো? এগুলো যদি আমরা না শিখে এখন পরবর্তীতে এগুলো যখন প্রয়োগ দেখা হয়, একটা জিনিস চিন্তা করো, আমি স্টুডেন্টদের একটা কথা প্রায় বলি যে তুমি যে অবস্থায় থাকবা সে অবস্থায় যা তুমি বুঝবা না সঙ্গে সঙ্গে টিচারকে প্রশ্ন করবা। এই কারণে আজকে তোমার কাছে মনে হচ্ছে যে এই প্রশ্নটা খুবই ছোট, এতটুকু একটা প্রশ্ন আমি করি কেমনে? আচ্ছা, তুমি কয়েকদিন পর তা আরো বড় হয়ে যাবা, প্রশ্ন তো অতটুকুই থাকবে, প্রশ্ন কি আর বড় হবে? তাহলে তোমার আর প্রশ্নের অনুপাত তো আরো বেশি হয়ে যাবে, তখন প্রশ্নটা তুমি আরো বেশি করতে পারবা না। তখন ওই প্রশ্ন না করার কারণে ওই রিলেটেড যত বিষয় আছে তুমি বুঝবা না। তাই একদম ছোট থেকে, যেমন আমরা নিউট্রন সংখ্যা বের করছি, ভর সংখ্যা বের করছি, প্রোটন সংখ্যা বের করছি, কোনো অসুবিধা নাই, লজ্জার কিছু নাই। এখানে তুমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, কেবল বিষয়গুলো শিখছো, প্রবলেম তোমার হতেই পারে। ওকে, তাহলে আমরা দেখলাম আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসো ইলেকট্রন, আইসো ডায়াফার, আইসো স্টার। তারপর আমরা দেখেছি নিউট্রন প্রোটনের ব্যাপারগুলো, স্থায়ী পরমাণু, অস্থায়ী পরমাণু, একটা পরমাণু কখন অস্থায়ী হয়, এগুলো আমরা দেখে ফেললাম। তোমরা আমাকে এখন বলো, আমরা যে ভর পড়েছি, ইলেকট্রনের ভর, ভরগুলা তোমরা আমাকে একটু বলো তো ভাই। ইলেকট্রনের ভর কত? আমরা দেখেছি 9.108 ইন্টু 10⁻⁻28 গ্রাম। আমরা প্রোটনের ভর বলতে দেখেছি 1.667 ইন্টু 10⁻⁻24 গ্রাম। আচ্ছা, আমার ভরগুলো লেখা কি ঠিক হচ্ছে? আচ্ছা, 673 বোধহয় ছিল এখানে, না? প্রোটনের ভর 673, গুড। 673 ইন্টু 10⁻24। আর নিউট্রনের ভর কত ভাইয়া বলো তো? 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। আমি কিন্তু এগুলো ভাই তোমাদের রুমে পড়তে বলেছিলাম যে নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, এদের আবিষ্কারক, আবিষ্কারের সাল, এদের ভর, এদের চার্জ, এগুলো একটু মনে রাখবা। এগুলো তোমাদের ক্যালকুলেশন করতে গেলেও কাজে লাগবে। আবার এগুলো একটা নিজেরাও তো একটা করে এমসিকিউ পরীক্ষায় দিয়ে দিবে। ইলেকট্রনের ভর কত?
প্রোটনের ভর কত, নিউট্রনের ভর কত, তাহলে ক্লিয়ার ভাই, এগুলো হলো আমাদের ভর। তো চিন্তা করে দেখো ভাই তোমরা, ভরটা কত ছোট একটু দেখছো তোমরা, কতটুকু ভর, ভরের মান কতটুকু। এই কারণে কোন পরমাণুর ভর এগুলোকে মেজারমেন্ট করার জন্য আরেকটা একক ব্যবহার করা হয়, যাকে বলা হয় AMU, অ্যাটমিক মাস ইউনিট। মাথায় রাখবা, এই যে AMU একটা একক ব্যবহার করা হয়। কেন এককটা ব্যবহার করে, যে এত ক্ষুদ্র মান নিয়ে ক্যালকুলেশন করার ঝামেলা, তাই এই মানগুলোকে হিসাব করার জন্য এই ক্ষুদ্র একটা একক আছে AMU, এটা হিসাব করা হয় অ্যাটমিক মাস ইউনিট। কি ঠিক আছে? এখন তোমরা নিশ্চয়ই বলবা এই AMU জিনিসটা আসলে কি। একটু দেখো তোমরা, AMU বলতে আমরা আসলে কি বুঝি। দেখো ভাই, এক AMU ইজ ইকুয়াল টু কার্বন 12 যে আইসোটোপটা আছে, কার্বন 12 যে আইসোটোপ আছে এর একটি পরমাণুর ভর বাই 12। মাথায় থাকার জন্য এই যে একক আছে না, বিভিন্ন একক আছে, আমরা ভরের কি করি, গ্রাম আছে, কিলোগ্রাম আছে, ডেসিগ্রাম আছে, তারপর হচ্ছে মিলিগ্রাম আছে, মাইক্রোগ্রাম আছে, ঠিক তেমনই একটা একক হচ্ছে AMU, অ্যাটমিক মাস ইউনিট। এই একক দ্বারা সাধারণত আমরা কোনো পরমাণুর ভর নির্ণয় করি, এই কারণে যে ভরের মানগুলো খুবই ক্ষুদ্র, তাই ক্ষুদ্র একক হিসাব করা হয়। স্বাভাবিক তো ভাই, তুমি ধরো আমরা সোনা ওজন করি, ভরিতে ওজন করি, কেন সেগুলো তো আমরা কেজিতে বলতে পারতাম, বলতে পারতাম, কিন্তু এত বড় পরিমাণ আমরা নিয়ে কাজ করি না, জন্য আমরা ক্ষুদ্র এককই ব্যবহার করি। যত ছোট জিনিস নিয়ে ব্যবহার করব, তত ছোট একক ব্যবহার করব আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে। তাহলে 1 AMU সমান কি বললাম আমরা, কার্বন 12 এর একটি পরমাণুর ভর বাই 12। তো এই মানটা আমি একটু বের করে দেখাচ্ছি, তোমরা চাইলে এই মানটা মনে রাখতে পারো যে 1 AMU সমান কত গ্রাম, 1 AMU সমান কত গ্রাম, তোমরা চাইলে এই মানটা মনে রাখতে পারো, যেটা আমি বের করবো একটু পরে ভাই, দাঁড়াও। তাহলে আমরা উপরের মানগুলো পেয়ে যাব গ্রামকে AMU এ কনভার্ট করে। আমার কথা বুঝতে পেরেছো ভাইয়া? আমি আরেকবার বলছি, আমরা সাধারণত জানি, এটা তোমাদের মনে রাখতে হবে, ইলেকট্রনের ভর হচ্ছে এত গ্রাম, প্রোটনের ভর হচ্ছে এত গ্রাম, নিউট্রনের ভর হচ্ছে এত গ্রাম। মানগুলো খুবই ক্ষুদ্র হওয়ায় এদেরকে, মানে যে কোনো পরমাণুর ভরকে একটা ক্ষুদ্র এককে আমরা হিসাব করি, যাকে আমরা বললাম AMU। AMU মানে হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। সেটা সমান কি দেখলাম আমরা, 12। কার্বনের তো অনেকগুলো আইসোটোপ থাকতে পারে, কার্বন 12, কার্বন 13, কার্বন 14। তো কার্বন 12টা হচ্ছে সবচেয়ে স্থিতিশীল আইসোটোপ। কেন সবচেয়ে স্থিতিশীল বুঝতেই পারছো, একটু আগে বললাম। এই যে এখানে হচ্ছে কার্বনের প্রোটন সংখ্যা কত দেখাতো ভাইয়া, 6, আবার নিউট্রন সংখ্যা কত ভাই বলতো, 6। কোন পরমাণুর নিউট্রন আর প্রোটন সংখ্যা যদি সমান হয়, সেই পরমাণু সবচেয়ে বেশি স্থিতিশীল হয়। কি লিখছে? একটা জি আরেকটা কেজি না তো ভাই, সবই তো জি লিখেছি। কোনটা মুক্তি প্রমা লিখছো, একটা জি আরেকটা কেজি, কোথায় একটা জি একটা, ঠিক আছে সবই তো জিতে লিখছি ভাই। আচ্ছা, গ্রাম আর কেজি নিয়ে তোমাদের ঝামেলা মনে হচ্ছে। আচ্ছা আমি বলছি, দাঁড়াও, কিন্তু আমি তো এখানে লিখি নাই স্যার। অন একের কম হলে সেটা, আচ্ছা বলছি, দাঁড়াও। তোমরা বলছো আমাকে যে এইটা হলে কেমনে অস্থায়ী হয়। অস্থায়ী হয় মানে ভাইয়া, এই পরমাণুগুলো প্রকৃতিতে খুবই কম পাওয়া যায়, এই পরমাণুগুলো প্রকৃতিতে খুবই কম পাওয়া যায়। এবং আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের করব। আমি তোমাদের পরমাণু নিয়ে যখন আলোচনা করব, তখন বিস্তারিত আলোচনা করব যে একটা পরমাণুর নিউক্লিয়াসে, একটা পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন আর প্রোটন থাকে, তারা কিভাবে নিউট্রন প্রোটন এক জায়গায় থাকে, কোন শক্তির দ্বারা তারা এক জায়গায় থাকে। এখানে দুইটা বল ভাইয়া কাজ করে। আমি এখানে অস্থায়ী বলতে বোঝাচ্ছি ভাইয়া যে এই পরমাণুগুলা প্রকৃতিতে খুবই কম পাওয়া যায়। প্রোটন যদি নিউট্রনের চেয়ে বড় হয়, এই পরমাণুগুলো প্রকৃতিতে পাওয়া যায় না বললেই চলে, খুবই রেয়ার, এই জন্য বলেছি আমি। ওকে, আর যখন আমরা পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন প্রোটন কিভাবে থাকে না থাকে,
এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, তখন তোমরা এটা আরো ক্লিয়ার হয়ে যাবা। আপাতত বিষয় তোমরা একটু স্কিপ করো, ওকে। আচ্ছা, তোমরা অনেকে লিখেছো যে বই কোথাও গ্রাম লেখা আছে, কোথাও কিলোগ্রাম, আমি আলোচনা করব, টেনশন নাই। তার মানে এই যে দেখো ভাই 1 mu সমান কি আমরা একটু বের করি। তোমরা নিশ্চয়ই জানো কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12। কার্বনের কিন্তু পারমাণবিক ভর 12, ভর সংখ্যাও 12, পারমাণবিক ভরও 12, সমস্যা নাই। কার্বনের পারমাণবিক ভর হলো 12। তার মানে তোমরা কি জানো যে কোন পদার্থের পারমাণবিক ভর বা আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে তাকে মোল বলা হয়। অর্থাৎ আমি যদি বলি 1 মোল কার্বন ইজিক্যাল টু 12 গ্রাম, কি ক্লিয়ার? যে আণবিক ভর বা পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে তাকে মোল বলা হয়। অর্থাৎ কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12। আমি যদি বলি তাহলে 1 মোল কার্বন সমান কত হবে? 12 গ্রাম। তোমরা একটু বলো তো ভাই, 1 মোলে কয়টা অণু বা পরমাণু থাকে? তোমরা নিশ্চয় জানো 1 মোলে আমার পরমাণু বা অণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 ইন্টু 10⁻23। এইটা আপাতত মিশিয়ে দিলাম, তোমরা খাতায় অবশ্যই লিখে রাখছো নিশ্চয়ই সূত্রটা, তাহলে আমাদের সুবিধা হবে পরে পড়তে। ওকে, তাহলে কার্বনের পারমাণবিক ভর হলো 12, অতএব 1 মোল কার্বন সমান 12 গ্রাম, এবং 1 মোলের অণু সংখ্যা হচ্ছে এইটা। তাহলে আমরা কি বলতে পারি না ভাই যে 6.023 ইন্টু 10⁻23 এতটি কার্বন পরমাণুর ভর ইজিক্যাল টু 12? বলো, এটা আমরা বলতে পারি? বইটা একটু রাখছি। হ্যাঁ, কেন কেন দেখো দিবা, দেখতে পাচ্ছ না? একটু বোধহয় সরে গেছে বাবা, একটু এই যে এদিকে দাও। হ্যাঁ হ্যাঁ, এই যে এদিকটা দেখা যাচ্ছে বাবা, দেখো তো ওই দিকটা বেশি এসছে। তুমি ঠিক দেখতে পাচ্ছ এখন? মানে ক্যামেরাটা সরে গেছে বাবা, ঠিক আছে, এটা বোধহয় টানার জন্য সরে গেছে। ক্যামেরা রাইট সাইডে ঘোরা। হ্যাঁ ঠিক আছে, এদিকে একটু সরাই দাও ক্যামেরাটা। আচ্ছা দেখো তো এবার ক্যামেরা ঠিক আছে কিনা। এবার ঠিক আছে, ওকে, এবার ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার ঠিক আছে। টান লেগেছে বোধহয়। ওকে, তাহলে দেখো ভাই, কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, 1 মোল কার্বন সমান। আজকে আমরা এই প্রাথমিক বিষয়গুলো আলোচনা করবো, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, ধীরে ধীরে করব আমরা। কার্বনের পারমাণবিক ভর হলো 12, অতএব 1 মোল কার্বন সমান হচ্ছে 12 গ্রাম। আচ্ছা, আমি তোমাদের মোল নিয়ে কিন্তু আগের ভিডিও, অর্থাৎ ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার অধ্যায়ের কিছু ভিডিও আছে, আমি তোমাদের সেই ইউটিউব লিঙ্কটা কিন্তু গ্রুপে দিয়েছি, দেখে নিও ভাই, তাহলে অনেকটাই আরো বুঝতে পারবা তোমরা। তাহলে কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, এবং আমরা জানি যে পারমাণবিক ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি বা আণবিক ভরকেও যদি গ্রামে প্রকাশ করি তাকে মোল বলি, তাহলে লিখতে পারি 1 মোল কার্বন সমান 12 গ্রাম। অতএব আর 1 মোলের অণু সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে 1 মোল অণু সমান এতটি অণু, আবার 1 মোল কার্বন সমান এত গ্রাম। তাহলে বলতে পারি না এতটি অণুর ভর 12 গ্রাম। এই যে এতটি অণুর কার্বন, পরমাণুর, যেহেতু কার্বন, এতটি কার্বন পরমাণুর ভর হচ্ছে, যারা অণু আকারে থাকে তাদের আমরা আণবিক ভর বের করি, আর যারা পরমাণু আকারে থাকে তাদের পারমাণবিক ভর বের করি। তাদের পারমাণবিক ভর আর আণবিক ভর একই। যেমন আমি যদি ভাই অক্সিজেন লিখতাম, এই যে অক্সিজেন লিখতাম, তাহলে এর কিন্তু পারমাণবিক ভর হচ্ছে 16, কিন্তু আণবিক ভর 32, কারণ একটা অক্সিজেনে 2টা পরমাণু থাকে, কিন্তু কার্বন তো সংকেত এইটা, তাই তার পারমাণবিক ভরও যা, আণবিক ভরও তা। ওকে, তাহলে কার্বনের পারমাণবিক ভর 12, তাহলে 1 মোল কার্বন সমান হচ্ছে 12 গ্রাম, আবার 1 মোলের অণু সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে বলতে পারি এতটি কার্বন পরমাণুর ভর 12 গ্রাম। অতএব একটি কার্বন পরমাণুর ভর কত হবে ভাই বলো তো? 12/6.023 ইন্টু 10⁻23 কত হচ্ছে দেখো তো ভাই একটু।
আচ্ছা আমার এখানে মান এসছে 1.99 ইন্টু 10⁻⁻23 গ্রাম। তোমরা আমাকে একটু প্লিজ কমেন্টে জানিয়ে দাও আমি যে একটা কার্বন পরমাণুর ভর এটা বের করলাম বা আমার মানটা ঠিক আছে কিনা, তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো কিনা। জান আমি ফোন দেবো না আপনাকে। আচ্ছা আচ্ছা পাঠিয়ে দেবো না আপনাকে, সমস্যা নেই। আচ্ছা সুলতান আমি শান্ত ছেলে। আচ্ছা আমি জি ভাইয়া, জি ভাইয়া লিখছো এখানে মারুফা রূপা, জি ভাইয়া হ্যাঁ বুঝেছি। আব্দুল্লাল বাতিন, হ্যাঁ ভাইয়া বুঝেছি। সৌরভ চৌধুরী, হ্যাঁ ভাইয়া ঠিক আছে অ্যান্ড বুঝতে পেরেছি, গুড। জি থ্যাংক ইউ। ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা দেখি খুবই ক্লাসে মনোযোগী, ওরা খুব ভালো বুঝতে পারছো তোমরা, যেখানে বুঝতে পারবে না। হ্যাঁ ভাই অ্যাকচুয়ালি উজ্জ্বল ভাই এক কমেন্টে করে গেল যে ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা খুবই মনোযোগী, তোমরা রেসপন্স করছো মানেই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখছো, এটাই প্রমাণ করে। থ্যাংক ইউ সো মাচ। তার মানে আমরা একটি কার্বন পরমাণুর ভরটা বের করে ফেলেছি। তাহলে এখন মিশাই দিবে জিনিসটা, তোমরা যেহেতু বুঝতে পেরেছো। আর শোনো তোমাদের ভিডিও তো আমি রাখবো, কিছু কয়েক ঘন্টা রাখবো তোমাদের গ্রুপে, একটু টেনে টেনে দেখলা, যে জায়গাটা বুঝলা না আবার একটু টেনে দেখলা, দেখবা এভাবে বুঝতে পারবা। আর আমরা তো ক্লাস কন্টিনিউ নিব। আর আমি তোমাদের ক্লাসটা বলেছি রবি মঙ্গল বৃহস্পতি 11টায়। যদি তোমাদের টাইম প্রবলেম হয়, দেখি বেশিরভাগ স্টুডেন্ট টাইম চেঞ্জ করতে চাচ্ছ, আমাকে পেজে কমেন্ট করবো, আস্তে আস্তে আমরা দেখবো যে কত পরিমাণ স্টুডেন্টদের টাইম প্রবলেম হচ্ছে, তাহলে আবার আমরা নেক্সট সেই ক্লাসগুলো নিব, সরি টাইমটা চেঞ্জ করব। ওকে, তাহলে আমরা একটি কার্বন পরমাণু ভর বের করেছি। তাহলে 1 AMU সমান কি বলেছিলাম ভাইয়া? 1 AMU সমান কি বলেছিলাম? কার্বন 12 যে আইসোটোপ তার একটি পরমাণুর ভর কত বের হয়েছে? একটি পরমাণু ভর বের হয়েছে আমার 1.99 ইন্টু 10⁻⁻23 ভাগ 12। আচ্ছা ভাগ 12 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তার মানে আমরা চমৎকার একটা বিষয় পেয়ে গেলাম, সেটা হলো 1 AMU is equal to 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। আমি আশা করি তোমরা এটা মনে রাখবা। আমি যদিও তোমাদের বের করে দেখালাম, কারণ বুঝতেই হবে জিনিসটা, কোনো কিছু মুখস্থ করলে সেটা বেশি দিন থাকে না, বুঝে পড়লে সুবিধা হচ্ছে, মাথায় দীর্ঘদিন সেটা থাকে। তো 1 AMU সমান এত গ্রাম আমরা বের করে ফেললাম। ওকে, ক্লিয়ার কি ভাইয়া তোমরা? এই যে তাহলে 1 AMU সমান হচ্ছে এত গ্রাম। তার মানে আমি যদি গ্রামকে AMU বা AUM কে গ্রামে কনভার্ট করতে চাই, তাহলে এইটা আমাকে ব্যবহার করতে হবে। তাহলে আমরা 1 AMU সমান এত গ্রাম। তোমরা একটু আমি নিচে লিখে রাখছি ভাই, এটা দাঁড়াও। 1 AMU is equal to 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাহলে একটু দেখো তো ভাইয়া তোমরা, এত গ্রাম সমান যদি এত AMU হয়, একটু বলো তো এত গ্রাম সমান কত AMU হবে? তোমরা আমাকে একটু ইলেকট্রনের ভর AMU এ বলে দাও একটু আমাকে, খুব দ্রুত আমাকে একটু বলো যে ইলেকট্রনের ভর তাহলে কত বের হবে। আচ্ছা ভাইয়া ভিডিওটা সুন্দর বোধহয়, ওকে আমি অনেকক্ষণই রাখবো, প্রথম কোনো অসুবিধা নাই। আসিফ চৌধুরী 1 AMU সাথে গুড। নাফিস সাদিক লিখছো নোট এনাফ ফর অল। আচ্ছা একজন লিখছে পার্মানেন্টলি রাখা যায় না ভাইয়া, পার্মানেন্টলি রাখলে তোমার পড়ালেখা করবে না ভাইয়া। আচ্ছা মুক্তি প্রমা AMU নাকি ও আচ্ছা আচ্ছা AMU, আচ্ছা আমার হাতের লেখা ভাই খুবই খারাপ। আচ্ছা মুক্তি প্রমা থ্যাংক ইউ ভাই, ও লিখছে যে AMU, সবই ছোট হাতের অক্ষর, ঠিক আছে। আমার ইউটা হয়তো একটু বড় হয়ে গেছে, তোমরা হয়তো এখনো ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তো আমার ক্লাসে আসো নাই, আসলে দেখবা কতটা জঘন্য তোমার আমার হাতে লেখা, মানে আমি নিজেই মাঝে মধ্যে বুঝতে পারি না আসলে এটা আমার হয়নি, মানে পারিনি, এখন তো কিছু বলার নাই। তোমাদের এরকম প্রবলেম হলে আমাকে প্লিজ বলবা। এটা AMU, সবই ছোট হাতের অক্ষর। ওকে থ্যাংক ইউ সো মাচ। কোনো কিছু বুঝতে না পারলে তোমার সঙ্গে সঙ্গে সাথে রেসপন্স করছো।
আচ্ছা পিছে কি উজ্জ্বল ভাইয়া নাকি? আচ্ছা এমইউ হিসাব করতে কার্বন 12 এর একটি পরমাণুর ভর কেন নেওয়া হয়? আচ্ছা এগুলো তোমরা অবশ্য করবা ভাই পরবর্তীতে, কারণ হচ্ছে যে আমরা কোনো কিছু ওজন করতে গেলে, যেমন আমার তোমাকে যদি আমি বলি তোমার ওজন কয় কেজি, তুমি আমাকে বললা আমার ওজন হচ্ছে 50 কেজি, তার মানে আমাদের 1 কেজির একটা বাটখারা আছে, তার সাপেক্ষে তুমি 50 গুণ। তো কার্বনের ক্ষেত্রে মানে আমাদের ভর হিসাবের ক্ষেত্রেও তাই ভাই, আগে হিসাব করা তো হাইড্রোজেন, তো কার্বনটা দামে সস্তা সলিড, তাই যে কোনো পরমাণুর ভরটা আমরা এই কার্বন 12 আইসোটোপের একটা পরমাণুর ভরের সাপেক্ষে বের করি। এটা নিয়ে আমি পরে আরো আলোচনা করবো, আমরা যাবো ভাই, এগুলো সব আছে, আমরা প্রাথমিক জিনিসগুলো কেবল আলোচনা করছি। তো দেখো তার মানে আমি এই গ্রামগুলোকে যদি ভাই এখন এই এমইউ এ কনভার্ট করতে চাই, তাহলে যারটা কনভার্ট করব তাকেই মান দিয়ে ভাগ করলেই হয়ে যাবে, তাই না? যে এত গ্রাম সমান 1 এমইউ, অতএব এত গ্রাম সমান কত এমইউ, ঐকিক নিয়ম। তাহলে কত হচ্ছে একটু দেখে নিই আমরা, 9.108 10⁻⁻28 ভাগ এইটা 1.66 ইন্টু 10⁻⁻24। আমার এখানে মানটা এসছে 0.00054 এত এএমইউ। আমি আবারও বলছি, এই যে ভাই দেখো আমার ইউটা মনে হয় বড় হয়ে যাচ্ছে, তাই না? সবই ছোট হাতের অক্ষর হবে এগুলো। আচ্ছা আমি আবারও বলছি, তোমরা জিজ্ঞেস করছো যে কার্বন কেন হিসাব করা হচ্ছে, এগুলো আছে, কার্বন সলিড থাকে, কার্বনের একটি পরমাণু হিসাব করা অনেক সহজ, তাই ওইটা সাপেক্ষে বের করি, মানে কোন একটা সাপেক্ষে তো বের করতে হবে, তাই না? একটা জিনিস মনে রেখো, ইংরেজরা যদি আমাদের বলে যেতেন রাইস মানে হচ্ছে পাট, তাহলে আমরা কিন্তু তাই শিখতাম আসলে কি, ঠিক আছে? যদি আমাদের 1 কেজি যে বাটখারাটা ওইটা 5 কেজি সমান যদি আমাকে 1 কেজি বলা হতো, ধরো এখনকার যেটা 5 কেজি সেটাই মনে করো স্ট্যান্ডার্ড 1 কেজি, তাহলে আমার ওজন যদি হয় 50 কেজি, তখন আমার ওজন হতো 10 কেজি। জাস্ট যে কোনো একটা সাপেক্ষে আমাদের মানগুলো হিসাব করার জন্য কার্বন দিয়ে সুবিধা হয় জন্য আমরা কার্বন 12 আইসোটোপটা ব্যবহার করি। তাহলে এটা হলো আমার ইলেকট্রনের ভর এমইউ এ। তাহলে একটু বলো তো ভাইয়া প্রোটনের ভর তাহলে কত হবে? তাহলে একইভাবে এত গ্রাম সমান 1 এমইউ, অতএব এত গ্রাম সমান কত হবে, ওটাকে ভাগ করব আমরা 1.673 ভাগ 1.66 10⁻⁻24 is equal to 1.0078 1.0078 AMU। তারপর আমরা নিউটনটা হিসাব করি, তাহলে এটাতে ভাগ করব আমরা 1.675 10⁻⁻24 ভাগ 1.66 10⁻⁻24 1.009 এত এএমইউ। তোমরা হয়তো আমাকে এখন জিজ্ঞেস করতে পারো, বা তোমরা যারা খুব বেশি বই পড়ালেখা করবা বলবা ভাইয়া এই মানগুলো বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আছে, বিভিন্ন রকম আছে মানে কিন্তু খুব পার্থক্য নাই, হয়তো এখানে 5.4 না থেকে 5.5 আছে, কোথাও 0.78 না থেকে 0.79 আছে, 0.77 আছে, 1.0089 আছে, 8 আছে, 9 আছে। এই সামান্য পার্থক্য হয় এই জন্য ভাই, এই যে এই মানের ক্ষেত্রে, যেমন আমি অনেক বইয়ে দেখেছি লেখা আছে 9.11, তো তুমি 9.11 নিলে তো চেঞ্জ হবে, কোনো বই লেখা আছে 1.67 পর্যন্ত লেখা আছে, আবার এটাও তাই 1.67 পর্যন্ত লেখা আছে। এই কারণেই পয়েন্টের কয়েক ঘর পর মানের সামান্য পার্থক্য হয়, কোনো অসুবিধা নাই। হয়তো বলবা ভাই এমসিকিউ ক্ষেত্রে কি করব, এমসিকিউ যদি এই অপশনটা দেয় তাহলে কাছাকাছি অপশন আর দিবে না, টেনশন নাই। কি ক্লিয়ার ভাই? এই আমরা এমইউ হিসাব করলাম। তো মাথায় রেখো এই এএমইউ এই ভরগুলো কিন্তু ভাই আপেক্ষিক ভর, দেখতেই তো পেলাম কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 12 ভাগের কত ভাগ ওটা, মানে এই ভরগুলা কিন্তু ভাই আপেক্ষিক, কারো সাপেক্ষে মানে কি আপেক্ষিক, এই ভরগুলা কিন্তু আপেক্ষিক, আর এগুলো কিন্তু প্রকৃত ভর আমাদের, এগুলো হচ্ছে আমাদের প্রকৃত ভর, আর এগুলো আপেক্ষিক ভর। এইবার তোমরা আমাকে অনেকেই বলছো ভাই কেজি গ্রাম এগুলো কোনো বিষয় না ভাই, তোমরা মাথায় রাখবা, আমি তো বললাম আজকে আমি এগুলো নিয়ে আলোচনা করব। আমি বহুত পোলাপানকে দেখেছি, আমরা যখন এই গুণগত রসায়নের অনেক ভিতরের জিনিস বর্ণালী টর্নালী নিয়ে কথা বলি, তারা দৈর্ঘ্যের এককগুলোকে কনভার্ট করতে পারে না, ন্যানোমিটার কি বোঝে না, অ্যাংস্ট্রম কি বোঝে না, মিটারের সাথে সম্পর্ক কি বোঝে না,
তখন দেখা যায় পুরা জিনিসটাই বোঝে না। এই কারণেই আমরা শুরুতে, আমি যেটা করি শুরুতেই স্টুডেন্টদের এই বিষয়গুলো আগে আমি ক্লিয়ার করে নিই, যেন পরবর্তীতে এগুলো নিয়ে তাদের কোনো কনফিউশন না থাকে। তাহলে তোমরা গ্রামের সাথে AMU এর সম্পর্কটা বুঝতে পারলা ভাই। এইটা হলো আপেক্ষিক ভর আমরা বের করেছি, এইটা ইলেকট্রন প্রোটন নিউট্রনের প্রকৃত ভর। অনেক সময় অঙ্ক করার সময় দেখবা AMU এর মান দেওয়া আছে, তোমাকে অঙ্ক করার সময় তো গ্রাম লাগবে, এই যে গ্রামে কনভার্ট করে ফেলবা। কিভাবে কনভার্ট করবা? এই যে আমি মিশে দিছি এখানে 1 AMU ইজ ইকুয়াল টু, এই যে দেখো আমার ইউটা বড় হয়ে যাচ্ছে বারবার, 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম। এই যে 1 AMU সমান এত গ্রাম, তাহলে এত AMU সমান কত গ্রাম গুণ করে দিবা, এইভাবে গ্রামে কনভার্ট করবা। আর যারা বলছো আমাকে ভাইয়া কোথাও গ্রাম কোথাও কেজি লেখা আছে, অসুবিধা নাই তো ভাইয়া, তোমার যা খুশি তুমি লেখো। কারণ হচ্ছে এটা মিশাই দিলাম, তোমরা নিশ্চয় জানো 1 কেজি সমান 10 টু দি পাওয়ার 3 গ্রাম, মানে 1000 গ্রাম। অনেক সময় স্টুডেন্টরা ভুল করে যে গ্রামকে কেজি করতে দিয়েছে, গ্রামকে কেজি করতে দিয়েছে, এটাতে গুণ করব না ভাগ করব। খুব ছোট্ট জিনিস, একটা বড় মান যখন ছোট হয়ে যায়, একটা বড় মান যখন ছোট হয়ে যায়, দেখো আদি কিন্তু বলে দিলে ভাগ করতে হবে। একটা বড় মান যখন ছোট হয়ে যায়, মানটা বড়কে যখন ছোটতে রূপান্তরিত করো তুমি, মানটা তো সংখ্যা বেড়ে যায়। একটা বড় জিনিস ছোট ছোট ভাগ করলে সংখ্যা বেড়ে যাবে না? তার মানে তুমি বড় সংখ্যা এককে যখন ছোট একক বানাবা ওইটা দিয়ে গুণ করবা, আর ছোটতে যখন বড় বানাবা ওইটা দিয়ে ভাগ করবা। মানে আমাকে যদি কেউ বলতো 1 গ্রাম সমান কত কেজি, তাহলে আমি লিখতাম 10 টু দি পাওয়ার মাইনাস 3 কেজি। বলো বিষয়টা ক্লিয়ার কিনা তোমরা, যে 1 কেজি সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 3 গ্রাম, আর 1 গ্রাম সমান 1 কেজি সমান 10 টু দি পাওয়ার 3 গ্রাম। অর্থাৎ কেজিকে যদি গ্রাম করতে হয় তাহলে এটাতে গুণ করতে হবে, আর গ্রামকে যদি কেজি করতে হয় তাহলে এটাতে ভাগ করতে হবে। অর্থাৎ 1 গ্রাম সমান হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 3 কেজি। বলো ভাইয়া তোমরা এইটুকু ক্লিয়ার কিনা? কোনো প্রশ্ন আছে ভাইয়া? এখানে প্রোটন নিউট্রন ইলেকট্রনের কি আপেক্ষিক ভর বের করলাম, গুড, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ তিলোত্তমা, যে এখানে আমরা প্রোটন ইলেকট্রন প্রোটন নিউট্রন এদের আপেক্ষিক ভর বের করলাম। ওকে, আচ্ছা একজন লিখেছো হাসনা হেনা সামসুন হেনা, এই আইডি থেকে লিখছো আমার মান এসেছে 5, মানে ইলেকট্রনের মান এসেছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। তোমার মান ঠিকই এসেছে ভাই, ওই মান আর এই মান একই জিনিস। আমি এখানে সাধারণভাবে লিখেছি, তুমি সেটাকে বৈজ্ঞানিক আকারে লিখেছ, তাই তোমার মানটা এসছে 5.4 ইন্টু, এই দেখো 1 2 3 4, এখানে তুমি পয়েন্ট দিয়েছ, ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, একই জিনিস। কি হ্যাঁ না, ক্লিয়ার ব্যাপারটা? ক্লিয়ার ভাইয়া? অল ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার ভাইয়া? আচ্ছা মিস্টার কি লিখছো সামিত ইসলাম, ভাইয়া ক্লাস শেষে একবার আইসো ইলেকট্রন আর আইসো স্টারের মধ্যে পার্থক্য বলে প্লিজ। ওকে আমি বলে দেবো, সমস্যা নাই। আচ্ছা রাসিক অরণ্য, ভাইয়া ক্লাস কখন শেষ হবে? ক্লাস করতে কি ভাই খুব বিরক্ত লেগে যাচ্ছে? আসলে ক্লাস করতে বিরক্ত লাগলে কিন্তু 5 মিনিট টাইম থাকে, 50 মিনিট টাইম মনে হবে আর কি। ওকে, মোটামুটি আমরা 12:30 পর্যন্ত ক্লাস করব। ক্লিয়ার? আন্ডারস্ট্যান্ড না স্মল হবে? আচ্ছা গুড, সবাই খুব ভালো বুঝতে পেরেছো। রিয়েলি আমি খুবই খুশি, ফার্স্ট স্টুডেন্টরা ব্যাপক রেসপন্স করছে এবং তারা খুব ভালো বুঝছে। ভাইয়া হাইড্রোজেনের মাস দিয়ে কি করা যাবে? হ্যাঁ ভাই, হাইড্রোজেন দিয়েও করা যায়, হাইড্রোজেনটা গ্যাসীয় তো ওইটা নিয়ে মেজারমেন্ট করা একটু কঠিন হয়ে যায়, তাই বর্তমান সিলেবাসগুলোতে আসলে হাইড্রোজেন বাদ দিয়ে কার্বন দিয়ে হিসাব করে। আমাদের সময় কিন্তু আমরা হাইড্রোজেন দিয়ে হিসাব করতাম, জানো? ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা রাসিক অরণ লিখতো না ভাইয়া, কি না ভাইয়া বুঝিনি আমি, মানে কি না ভাইয়া আর কি, ক্লিয়ার না? না ভাইয়া ক্লাস করতে, আচ্ছা মাহিন আবার লিখেছো না ভাইয়া ক্লাস করতে মজা লাগছে, থ্যাংক ইউ সো মাচ। দেখো এখন তাহলে আমরা যদি এই ইলেকট্রনের ভর, প্রোটনের ভর, নিউট্রনের ভর যদি কেজিতে লিখতে চাই তাহলে কি করতে হবে? দেখো তো ভাই, একটু কেজিতে যদি লিখতে চাই তাহলে আমাদের ইলেকট্রনের ভর আমি কেজিতে লিখব, তাহলে 9.108 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28 ছিল, কত হবে এখানে? 31 কেজি। 1000 গুণ কমে যাবে আর কি।
তারপর প্রোটন কত হবে দেখো তো ভাই একটু 1.673 ইন্টু 10⁻²4 তার মানে 27 কেজি। যদি আমি নিউট্রন লিখতে চাই 1.675 ইন্টু 10⁻27 কেজি। এখন তোমরা বুঝতে পেরেছো ভাই গ্রাম আর কেজির ব্যাপারটা আসলে, যে আমার যদি গ্রামে থাকে তাকে 1000 দিয়ে ভাগ করে তুমি কেজিতে পেয়ে যাবা। এটা হলো সিজিএস এককে ভরের একক গ্রাম, সিজিএস এ ভরের একক হলো গ্রাম, আর এসআই এককে যদি কোনো অঙ্ক আমাদের করতে হয় তখন আমাদের ভরের একক লাগে কেজি। আমরা তো গাণিতিক প্রবলেমে আসবো, এগুলো অ্যাপ্লিকেশন করব, তখন বিষয়টা তোমরা আরো ক্লিয়ার হবা। আর একটা ব্যাপার খেয়াল করবা ভাইয়া, তোমরা কোন একটা সূত্র বোঝার সময় তুমি সূত্রটা যেমন বোঝো, যখন ওটার অ্যাপ্লিকেশন দেখো, মানে ওটার যখন অঙ্ক করো তোমরা, তখন দেখবে আরো ভালো বোঝা যায়। তো আমরা যখন এগুলোর অঙ্ক করবো ভাই, তখন এগুলো আমরা আরো ভালো করে বুঝবো। ওকে, থ্যাংক ইউ। তাহলে এইটুকু আমরা দেখে ফেললাম। এইবার তোমরা আমাকে একটু পটাপট বলো, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের চার্জ কত? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের চার্জ কত? আমাদের ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। প্রোটনের চার্জ হচ্ছে জাস্ট একই চার্জ। তোমরা জানো যে একটা পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের চার্জ সমান থাকে জন্যই ওই পরমাণুটা তড়িৎ নিরপেক্ষ হয়। না হলে যদি পজিটিভ চার্জ বেশি থাকতো তাহলে ওটা পজিটিভ চার্জে চার্জিত হতো, নেগেটিভ চার্জ বেশি থাকলে ওটা নেগেটিভ চার্জে চার্জিত হতো। চার্জ সমান থাকে জন্যই ওরা নিরপেক্ষ হয়। তাহলে এটা কত হতো? +1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। আর নিউট্রন তোমরা জানো চার্জ নিরপেক্ষ। এই হলো আমাদের ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের চার্জ। এবার কথা হচ্ছে তোমাদের বইগুলোতে লেখা আছে আবার আপেক্ষিক চার্জ লেখা আছে, দেখবা। কি সমস্যা হচ্ছে ক্যামেরায় কোনো কিছু? আচ্ছা, তাহলে আপেক্ষিক কথাটা কেন বলছে ভাই জানো? বলছে এর চার্জও যা, এর চার্জও তাই। তাহলে আমরা কাজ করতে পারি, এদের মধ্যে কম্পেয়ার করতে পারি। কিভাবে কম্পেয়ার করতে পারি? প্রত্যেককে যদি একই মান দিয়ে ভাগ করি, আচ্ছা একে যদি 1.6 ইন্টু 10⁻⁹ কুলম দিয়ে ভাগ করি, তাহলে মান কত আসবে? -1। তাহলে এর কত আসবে ভাই বলতো? +1, আর এর তো 0। অর্থাৎ এই যে তোমাদের বই দেওয়া লেখা আছে ইলেকট্রনের চার্জ এইটা, প্রোটনের চার্জ হলো এইটা, নিউট্রনের চার্জ হলো 0। তাহলে আপেক্ষিক চার্জ হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এদের কোনো একক নাই। কারণ আপেক্ষিক হলে তো ভাই একক থাকে না, তাই না? আপেক্ষিক মানে একই রকম রাশির সাপেক্ষে কম্পেয়ার করা হয়, উভয় দিকে কেটে যায়, এগুলো আপেক্ষিক চার্জ। তাহলে আপেক্ষিক কি করে বের করলাম ভাই? যে ধরো একজনের টাকা আছে 3, একজনের টাকা আছে মনে করো 6, আর একজন টাকা আছে মনে করো ভাই 9। তাহলে আমি যদি কম্পেয়ার করি এদের মধ্যে অনুপাত কত হবে? তাহলে এমন একটা সংখ্যাতে আমরা ভাগ করি যেন সবাই ভাগ যায়। কত দিয়ে? ধরো 3 দিয়ে আমরা ভাগ করলাম, তাহলে এটা কত? 1, এটা কত? 2, এটা কত ভাই বলো দেখি? 3। এই যে এটাই হলো আপেক্ষিক। জাস্ট একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে সবাইকে ভাগ করলাম। এখানেও তাই ভাই, 1.6 থেকে ভাগ করলাম, তাহলে 1 যেহেতু চার্জ মাইনাস, ভাগ করলাম 1, আর এটা 0। এটা হলো ইলেকট্রন আপেক্ষিক চার্জ, প্রোটনের আপেক্ষিক চার্জ, নিউট্রনের আপেক্ষিক চার্জ। এগুলো তোমাদের বইয়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি ভাই, মানগুলো একটু দেখবা, আমি পেজ নাম্বার বলে দিচ্ছি। এই যে 58 নম্বর পেজ। ও আচ্ছা, আরেকজন স্টুডেন্ট আমাকে বলেছ যে পজিট্রন আবিষ্কার করে, কোথাও লেখা আছে হেন্ডারসন, কোথাও লেখা আছে ওয়ান্ডারসন। আসলে দুইটা একই, এই বাংলা উচ্চারণ করতে গিয়ে এটা হয়ে যায়। যেমন লেখা থাকে না বিএ হোমস, অনেকে কিন্তু উচ্চারণ করে বিএ হোমস, আসলে ওনার্স, এইচ এর উচ্চারণ এখানে ডাব্লুর মতো হয়, ওনার। এটাও তাই, কোনো বইয়ে ওয়ান্ডারসন লেখা আছে, কোনো বইয়ে হ্যান্ডারসন লেখা আছে বাংলায়, ইংরেজি বানানটা আসলে একই। দেখবা তোমরা এই যে 98 নাম্বার পেজের তোমাদের বইয়ের যে অস্থায়ী কণিকাগুলোর চার্জ ভর দেওয়া আছে, তার নিচে লেখা আছে দেখো ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের আপেক্ষিক ভর ও আপেক্ষিক চার্জ কত। আপেক্ষিক ভর দেখালাম ওই যে এএমইউ এককে, আর আপেক্ষিক চার্জ হচ্ছে এগুলো। ক্লিয়ার ভাইয়া? তোমরা ক্লিয়ার কি এটা? ওকে। কি লিখেছো ভাইয়া? একটু ক্যামেরা বা একটু ক্যামেরা উপরে উঠান। কেন ভাই দেখা যাচ্ছে না?
যেটা তো কেউ লিখেনি ভাইয়া। ও আচ্ছা, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, হ্যাঁ ভাইয়া যাবো, এটা দাঁড়াও। আচ্ছা কি ভাইয়া, ইএসইউ কি, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, হ্যাঁ ভাই এটা বলবো, থ্যাংক ইউ, বলবো, এটা আমি বলবো। 1 2 3 গুড, থ্যাংক ইউ। 1 2 3, হ্যাঁ কি আছে ভাই, ফ্যামিলি প্রবলেম হলেও তো একটা জিনিস থাকে দুনিয়াতে। আচ্ছা, ক্লাস করে নোট না তুলে অন্যদের নোটের আশায় বসে থাকা আমার বন্ধু। আচ্ছা প্লিজ ভাই এগুলো তোমরা লিখো না আর কি, হ্যাঁ, মানে কাউকে আক্রমণ করে এসব কথাবার্তা লিখবা না এখানে, আমি বলছি ভাই এগুলো প্লিজ লিখো না, হ্যাঁ, মানে কাউকে অ্যাটাক করে কোনো কথা এখানে লিখবা না। এখানে আমরা শিখছি ভাই, আমরা প্রবলেমগুলো নিয়ে কথা বলি, কারণ এমনি তো সবার কমেন্ট তো এইভাবে দেখলে আমি ক্লাস নিতে পারবো না। তাই শুধু যেতটুকু প্রবলেম, এমনকি তোমার প্রবলেম যদি আরেকজন লিখে ফেলে তাহলে তোমার আর লিখার দরকার নাই। ওকে, ইএসইউ আসতেছি ভাই আমি, দাঁড়াও। তাহলে এই যে আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এদের চার্জগুলো দেখলাম, তোমরা কি ভাই জানো এটা, বা জানো না হয়তো, বা আপাতত মনে রেখো, আস্তে আস্তে কেমিস্ট্রি পড়তে থাকলে সব ব্যাখ্যাগুলি আসবে। সেটা হচ্ছে 1 মোল ইলেকট্রনের আধান, 1 মোল ইলেকট্রনের আধান বা চার্জ যাই বলো না কেন, 1 মোল ইলেকট্রনের আধান হলো 1 ফ্যারাডে। এটা আপাতত তোমরা মনে রাখবা যে 1 মোল ইলেকট্রনের আধান হলো 1 ফ্যারাডে। 1 মোল ইলেকট্রনের চার্জ বা আধান যাই বলো 1 ফ্যারাডে, এটা মনে রাখবা। এবং 1 ফ্যারাডে সমান হচ্ছে 96500 এত কুলম্ব। 1 মোল ইলেকট্রনের আধান হলো 1 ফ্যারাডে, আর 1 ফ্যারাডের সমান হচ্ছে 96500 কুলম্ব। এইটা তোমরা মনে রাখবে, এটা প্রায় জায়গায় লাগে। তোমরা কেবল ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, সেকেন্ড ইয়ারের 4র্থ অধ্যায়ে তড়িৎ রসায়ন নামে একটা অধ্যায় আছে, সেগুলোতে এগুলো নিয়ে ডিটেলস আলোচনা আছে, তখন আমরা আরো ডিটেলস শিখবো। আপাতত মনে রেখো 1 মোল ইলেকট্রনের আধান হলো 1 ফ্যারাডে, 1 ফ্যারাডের সমান হচ্ছে 96500 কুলম্ব। তাহলে 1 মোল ইলেকট্রন সমান কয়টা ইলেকট্রন বলো? নিশ্চয় 1 মোল ইলেকট্রন ইজ ইকুয়াল টু 6.023 ইন্টু 10⁻23 এত। তাহলে 1 মোল সমান এত, মানে এতটি ইলেকট্রন, যেহেতু আমরা ইলেকট্রন হিসাব করছি, এতটি ইলেকট্রন। তার মানে 1 মোল ইলেকট্রনের আধান এত ফ্যারাডে, আবার 1 ফ্যারাডে সমান এত কুলম্ব, আবার 1 মোল ইলেকট্রন সমান এতটি। তাহলে আমরা কি বলতে পারি না ভাইয়া, এতটি ইলেকট্রনের চার্জ হচ্ছে এত কুলম্ব? আমি আবার একবার বলছি এটা, যে 1 মোল ইলেকট্রনের আধান হলো 1 ফ্যারাডে, আর 1 ফ্যারাডে হলো এত কুলম্ব। এটা ফ্যারাডের সাথে কুলম্বের সম্পর্ক, যেমন দেখলা গ্রামের সাথে কেজির সম্পর্ক, যে 1 কেজি সমান 1000 গ্রাম, সেরকম। এবং 1 মোল ইলেকট্রন সমান হলো এতটি ইলেকট্রন, এটা সবাই জানি আমরা। তাহলে 6.023 ইন্টু 10⁻23 এতটি ইলেকট্রনের চার্জ, চার্জ আর আধান কিন্তু একই জিনিস, চার্জ ইংরেজি, আধানটা হচ্ছে বাংলা। চার্জ ইজ ইকুয়াল টু 96500 কুলম্ব। তাহলে এতটি ইলেকট্রনের চার্জ এত কুলম্ব, আমাকে একটু বলবা তোমরা, তাহলে একটা ইলেকট্রন এর চার্জ কত কুলম্ব? তাহলে 96500 বাই 6.023 ইন্টু 10⁻23 এত কুলম্ব। তাহলে একটু বের করে দেখি আমরা কত বের হয়। তোমরা একটু ক্যালকুলেটর বের করো, খাতা কলম বই এবং ক্যালকুলেটর সামনে নিয়ে ক্লাস করবা। 96500 ভাগ 6.023 10⁻23 মান এসছে আমার এখানে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এইটা হলো চার্জের মান। আর যেহেতু ইলেকট্রন নেগেটিভ চার্জ যুক্ত নেগেটিভ চার্জ যুক্ত, তাই সামনে মাইনাস চিহ্ন দেওয়া হয়। আর ইলেকট্রন আর প্রোটনের চার্জ যেহেতু সমান, তাহলে এই এত কুলম্ব চার্জ আমাদের প্রোটনের হয়। মাইনাস দেওয়ার অর্থ হচ্ছে জাস্ট ঋণাত্মক চার্জ হবে। এই কারণে তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও, আমরা যে একটা ইলেকট্রনের চার্জ বের করলাম এইটা, সেটা তোমরা বুঝতে পেরেছো কিনা। অনেক সময় কিন্তু ফাইনাল পরীক্ষার খ নাম্বার প্রশ্নে দেয় একটা ইলেকট্রনের চার্জ বের করো। আবার নেক্সট টাইম বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবা, সেখানেও কিন্তু দেয় যে একটা ইলেকট্রনের চার্জ নির্ণয় করো। তো তোমরা বুঝতে পেরেছো কিনা একটু বলো তো ভাই। আচ্ছা
এসপি দাস লিখেছো ভাই, একটা কোশ্চেন ছিল প্রোটন এন্ড নিউট্রন। আচ্ছা, এটা আমি যাবো ভাই, তুমি আমাকে কমেন্টও লিখছো। আমরা আজকে দাস লিখেছে যে আবিষ্কারের একটা ব্যাপারও বলছে আমাকে, আমরা বোর মডেল, এই মডেলগুলো যখন পড়বো সেটা আলোচনা করবো। ভাইয়া জি ভাইয়া বুঝেছি, ক্লিয়ার ভাইয়া, জি ভাইয়া, হ্যাঁ ভাইয়া বুঝেছি, খুব ভালো বুঝতে পেরেছি ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ, তোমরা খুবই অ্যাক্টিভ ক্লাসে, অনেক ধন্যবাদ তোমাদের ভাইয়া। তাহলে আমরা একটা ইলেকট্রনের চার্জ বের করে ফেললাম। তোমরা যে প্রশ্ন নামে করেছো ইএসইউ, এটা আবার কি জিনিস দেখো একটু। আমাদের এই যে কুলম, চার্জ এর একক কুলম, এটা হলো এসআই এককে, সিস্টেম ইন্টারন্যাশনাল। এসআই এককে চার্জের একক হলো কুলম। আর ইএসইউ তোমাদের বই আমি লিখে দিয়েছি, পূর্ণ রূপ দেখে নিবা, এটা হলো সিজিএস এককে চার্জের একক। যেমন আমরা এসআই এককে ভরের একক বললাম কেজি, সিজিএস এককে যেমন ভরের একক গ্রাম, সেরকম ভাই এসআই এককে চার্জের একক হলো কুলম, সিজিএস এককে চার্জের একক হলো ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ক্লিয়ার? তোমরা আমাকে প্রশ্ন না করলেও এইটা আমি বুঝাতাম, এটা আমাকে বুঝাতেই হবে, তা না হলে পরবর্তীতে অঙ্ক করার সময় যখন একগুলো আমরা কনভার্ট করি স্টুডেন্টরা বুঝতে পারে না। আমি একদম ক্লিয়ার করে নিয়ে তোমাদের ভিতরে ঢুকবো, কোনো টেনশন নাই ভাই। তাহলে আমরা বুঝে গেলাম অন্তত এইটুকু যে কুলমটা হলো এসআই এককে চার্জের একক, আর ইএসইউটা হলো সিজিএস এককে চার্জের একক, যার পূর্ণ রূপ হলো ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। তোমাদের বইয়ে, এই যে বইয়ের 97 নম্বর পেজে আমি লিখে দিয়েছি তোমাদেরকে। ওকে, এইবার দেখো ভাই, তোমাদের বইয়ে লেখা আছে এটা যে 1 কুলম ইজ ইকুয়াল টু 3 ইন্টু 10⁹ ইএসইউ। কি ঠিক আছে? 1 কুলম ইজ ইকুয়াল টু এত ইএসইউ। তাহলে 1 কুলম ইজ ইকুয়াল টু যদি এত ইএসইউ হয়, তাহলে বলো তো আমরা ইলেকট্রনের চার্জ কত দেখলাম কুলম এককে? 1.6 ইন্টু 10⁻⁹ এত কুলম সমান কত হবে? তাহলে নিশ্চয় 3 ইন্টু 10⁹ ইন্টু 1.6 ইন্টু 10⁻⁹। ঠিক আছে কিনা বলো তোমরা আমাকে, যে 1 কুলম সমান যদি এত ইউএসি হয়, তাহলে এত কুলম সমান কত ইউএসি হবে? আমরা একটু ক্যালকুলেটরের মানটা দেখে নিই। কোন 3 10⁹ 4.8 ইন্টু 10⁻⁻10 এত ইএসইউ। এই যে ভাই, ক্লিয়ার এটা? তাহলে আমাদের চার্জের এসআই একক হলো এত কুলম, এইটা চার্জের সিজিএস একক হলো এত কুলম। আরো একটা একক আছে তোমাদের বই দেওয়া আছে ইএনইউ, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। ওইটা সিজিএস বা এসআই এককে নয়, ওটা বিভিন্ন থাকে না, যেমন ফুট, ইঞ্চি, এগুলো একক ব্যবহার করি না দৈর্ঘ্যের, ওরকম আর কি চার্জের কখনো কখনো ব্যবহার করা হয় ইএমইউ এককে। এবং দেখবা লেখা আছে তোমাদের। আচ্ছা প্লিজ তোমরা আগে আমাকে এটা বলো ভাই, সরি আমি মিশাই দিচ্ছিলাম আগে, আমাকে এটা বুঝতে পারলা কিনা তোমরা, যে আমরা কি বললাম 1 কুলম ইজ ইকুয়াল টু 3 ইন্টু 10⁹ ইএসইউ। তাহলে কুলম এবং ইএসইউ এর ব্যাপারটা তোমরা ক্লিয়ার কিনা প্লিজ আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও, যে ইএসইউ এর ব্যাপারটা তোমরা বুঝতে পারলা কিনা। আচ্ছা, এখানে তনিমা হোসেন মিথিলা লিখেছে ভাইয়া 1 মোল পি সমান কি 1 ফেরার? 1 মোল পি কি ভাইয়া? ও আচ্ছা, প্রোটনের চার্জের কথা বলছো, অবশ্যই একই তো, একই ঘটনা ঘটবে। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, এই মুন্নি আসছিস, এই যে এগুলো কথাবার্তা লিখবা না ভাইয়া, ঠিক আছে? ইলেকট্রনের চার্জ -1, হ্যাঁ ঠিক আছে, ইলেকট্রনের চার্জ নেগেটিভ, তাই? আচ্ছা থ্যাংক ইউ, সবাই লিখেছো, বুঝতে পেরেছো। তাহলে ক্লিয়ার ভাই তোমরা এখন, যে সিজিএস এবং ইএস কুলম এবং ইএস, আমি ইএমইউটা পরে আলোচনা করে থাক, আপাতত আমাদের বিষয় না, আমি অন্য একটা জিনিস তোমাদের দেখাবো এখন, তোমাদের বই আমি আলোচনা করবো, সবই আস্তে আস্তে আলোচনা করবো আমরা। ওকে, তাহলে আমরা ইলেকট্রন, প্রোটন, এদের চার্জ, ভর, ইএসইউ, কুলম এগুলো আলোচনা করলাম। আরেকটা বিষয় হচ্ছে, তোমরা আমাকে বলো তো ভাই একটু, দৈর্ঘ্যে
দৈর্ঘ্যের এসআই একক কি? দৈর্ঘ্যের এসআই একক কি? তোমরা আমাকে দাও তো বাবা, একটু সুবিধা হবে। তোমরা আমাকে জানিয়ে দাও দৈর্ঘ্যের এসআই এককটা আসলে কি? আচ্ছা তাহলে তোমার ভাই এখানে কি চার্জকে ইএসইউ তে কনভার্ট করালো? হ্যাঁ ভাইয়া, জাস্ট তোমাদের ইএসইউটা দেখালাম এবং আমি কলমকে ইএসইউ কনভার্ট করলাম। ক্লিয়ার? আচ্ছা মিটার, গুড। রাশি গণ লিখছো মিটার, মিটার। হ্যাঁ, ওয়াকার হাসান লিখেছো মিটার, মুক্তি প্রমা লিখছো মিটার, রিক্তা সরকার মিটার, শাহরিয়া শাওন মিটার, থ্যাংক ইউ। মিটার। তাহলে দৈর্ঘ্যের এসআই একক হলো আমাদের ভাই মিটার। কিন্তু আমাদের যখন আমরা বিভিন্ন বর্ণালী, তাদের তরঙ্গ দৈর্ঘ্য এগুলো নিয়ে হিসাব করি, তখন কিছু ক্ষুদ্র ক্ষুদ্র একক নিয়ে হিসাব করি, সেটা হলো এই যে ন্যানোমিটার, তারপর এই যে অ্যাংস্ট্রম, এগুলো নিয়ে আমরা হিসাব করি। তো এগুলো আমরা একটু কনভার্ট করা শিখবো এখন। মনে রেখো 1 মিটার সমান 10⁹ ন্যানোমিটার। 1 মিটার সমান 10⁹ ন্যানোমিটার। 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু 10 অ্যাংস্ট্রম। এই দুইটা জিনিস জেনে রাখলে বাকি যেখান থেকে আমি যেখানেই কনভার্ট করি না কেন বের করতে পারবো। মাথায় রাখবা 1 মিটার সমান 10⁹ ন্যানোমিটার, 1 ন্যানোমিটার সমান 10 অ্যাংস্ট্রম। ওকে, তাহলে একটু তোমরা আমাকে কি বলবা 1 সেন্টিমিটার সমান কত ন্যানোমিটার? তোমরা আমাকে খুব দ্রুত কমেন্টে একটু জানিয়ে দাও ভাইয়া যে 1 সেন্টিমিটার সমান কত ন্যানোমিটার। আচ্ছা, রঙিন মরিচে গেছে ভাইয়া একটু নাইস লিখেন। ঠিকই বলেছো ভাই, নাইস লেখা উচিত, কিন্তু আমার হাতের লেখা তো অতীব জঘন্যতম। আমি এই জন্য লিখার পর মুখে বলে দিই ভাই, বুঝছো? 1 মিটার সমান 10⁹ ন্যানোমিটার, 1 ন্যানোমিটার সমান 10 অ্যাংস্ট্রম। আর আমি তোমার প্রশ্ন দিয়েছি 1 সেন্টিমিটার সমান কত ন্যানোমিটার, এটা হোয়াট চিহ্ন দিয়েছি ভাই, হোয়াট। আচ্ছা ঠিক আছে, এটাতে সমস্যা, আমি বাংলায় লিখে দিলাম সমান কত। নাও যে 1 সেন্টিমিটার সমান কত ন্যানোমিটার। 10⁻, রাসিক অরণ্য 10⁻⁷, শাহরিয়ার শাওন 10⁻⁶, মুক্তি প্রমা বেশ অ্যাক্টিভ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মুক্তি প্রমা। নার্গিস আক্তার 10⁻⁷, তাসমিয়া খাতুন সুমি 10⁻8, 10⁻11, 10⁻⁻7, সরি তোমার মাইনাস লিখো নাই, ওই ইয়ে চিহ্ন দিয়েছো, -7, 11, 7, 7। আচ্ছা ওকে, বেশিরভাগই 7 লিখেছো, অবশ্য 2-1জন 11ও লিখেছো। একটু খেয়াল করতে ভাই, জিনিসটা খুব কঠিন না কিন্তু। আচ্ছা, 1 মিটার সমান কত সেন্টিমিটার বলো তো? 1 মিটার সমান হচ্ছে 10⁻² সেন্টিমিটার। আমি তো এই জন্যই বললাম যে মিটার সেন্টিমিটার আমাদের তো এগুলো জানাই আছে, শুধু এই দুটা জিনিস জানলে বাকিটা কনভার্ট করতে পারবো। তার মানে মিটারের সে সেন্টিমিটার 100 গুণ ছোট। তাহলে 1 মিটার সমান যদি 10⁹ ন্যানোমিটার হয়, তাহলে 1 সেন্টিমিটার সমান কত হবে? 100 গুণ ছোট হবে, অর্থাৎ 10⁷ ন্যানোমিটার। যারা তোমরা কমেন্টে আমাকে 10⁷ লিখেছো তারা একদম সঠিক বলেছ। 1 সেন্টিমিটার সমান 10⁷ ন্যানোমিটার। কি ক্লিয়ার? তাহলে তোমরা দ্রুত আমাকে একটু বলো তো ভাই, 1 সেন্টিমিটার সমান কত অ্যাংস্ট্রম? অ্যাংস্ট্রম এর মাথার উপর 0 দেওয়া হয়, বুঝছো? বলো তোমরা আমাকে 1 সেন্টিমিটার সমান কত অ্যাংস্ট্রম? আমাকে কমেন্টে একটু ধুমধাম জানাই দাও তোমরা। আচ্ছা ওয়েট, এই যে এখানে একজন লিখেছো ইবতেসাম হায়দার সিয়াম, ভাই 1 মিটার সমান 10⁻⁹ ন্যানোমিটার হবে। এই ভুলটাই তোমরা করো ভাই, তুমি হয়তো বইয়ে মুখস্থ করেছো, ওটা এখানে এসে বুঝতে তোমার একটু ভুল হয়ে গেছে। 1 মিটার সমান 10⁹ ন্যানোমিটার ভাই হবে না। যদি আমি 1 ন্যানোমিটার সমান কত মিটার বলতাম, যদি আমি বলতাম 1 ন্যানোমিটার সমান কত মিটার, তখনও তো 10⁻⁹ মিটার। আমি না তোমাদের একটু আগেই বললাম যে ছোট মানকে বড় মান করতে গেলে ভাগ করতে হয়, আর বড় মানকে ছোট মান করতে গেলে ওই সংখ্যা দিয়ে গুণ করতে হয়।
তোমরা কে এই ভুলটা হয় ভাই এটা? আচ্ছা ইবতেসাম হায়দার সিয়াম, তুমি কি বুঝতে পেরেছো ভাই বিষয়টা? এই ভুলটা হয়, এই ভুলটা অনেকেই করে। আমাদের বইয়ে লেখা আছে 1 ন্যানোমিটার সমান এত মিটার, আর তোমার পরীক্ষায় লাগছে 1 মিটার সমান কত ন্যানোমিটার। ভুল করে এই কাজটাই করে ফেলে। যদি আমাদের ন্যানোমিটার সমান মিটার বলতো, সিয়াম একটু প্লিজ তুমি কমেন্টে জানাও ভাই ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা বা ক্লিয়ার কিনা, যে যদি 1 ন্যানোমিটার সমান আমার কত মিটার বলে, তখন হবে 10⁻⁹। ছোট মানকে বড় মান করতে গেলে সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, আর বড় মানকে ছোট মান করতে গেলে সংখ্যা দিয়ে গুণ করতে হয়। ও আচ্ছা বুঝেছি, থ্যাংক ইউ। হ্যাঁ ভাই, এই প্রবলেমগুলো হবে, তোমরা আমাকে জানাবা, কোনো সমস্যা নাই। আমি না বললাম যে এই যে আমরা কি লিখেছি, 1 মিটার সমান 10⁻² সেন্টিমিটার। যদি বলতো 1 সেন্টিমিটার সমান কত মিটার, 10⁻⁻² মিটার। তোমরা এই ছোট ছোট বিষয়গুলো ভাই ক্লিয়ার এখন? তাহলে আমরা মোটামুটি হয়তো 1 ঘন্টা বা তার চেয়ে বেশি ক্লাস করলাম। আজকে যে পড়াগুলো আমরা পড়লাম, তোমরা একটু বই বের করবা ভাইয়া। এই যে 96 নাম্বার পেজ এই বইটার, 97, 98, 99 এই সরি 98 পর্যন্ত। আর এরপর 100 নাম্বার পেজে গিয়ে তোমরা এই যে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা বলতে কি বোঝো, আইসোটোপ, আইসোবার, আইসোডায়াফার, এগুলো পাবা। এইগুলো তোমরা দেখবে একটু বইয়ে। আর আমি যে আলোচনাগুলো করলাম তোমাদের এতক্ষণ ভাই, তোমাদের হয়তো মনে হতে পারে যে এগুলো কি খুব দরকার ছিল, এগুলো তো দেখছি বইগুলোতে একদম এক জায়গায় নাই। এগুলো খুবই দরকার। এইটুকু যে কি পরিমাণ দরকার, একটা ছোট্ট গল্প তোমরা জানো যে এক মা তার বাচ্চাকে ওষুধ খাওয়াতে যাচ্ছিল, তো বাচ্চা ওষুধ খেতে চায় না, ট্যাবলেট তো, তাই তার মা বুদ্ধি করলো কি, একটা মিষ্টির মধ্যে ট্যাবলেটটা ঢুকাই দিল, দিয়ে বাচ্চাকে বলল মিষ্টিটা খাও বাবা। তো খাওয়ার পর মা বাচ্চাকে জিজ্ঞেস করছে, বাবা মিষ্টিটা কি খেলা? জি খেয়েছি মা, শুধু ভিতরের বিচিটা ফেলে দিয়েছি। তাহলে এত বড় মিষ্টি খেয়ে লাভটা কি হলো? দরকার তো বিচিটা ছিল, মানে ওষুধটা ছিল আসলে। আবার একটা বাবুর্চি রান্না করতে গিয়ে বলছে তার সাহেবকে যে স্যার ওই ডাল তো রান্না করলাম, তো ডাল রান্না করতে গিয়ে ছোট্ট তো একটা প্রবলেম হয়ে গেছে। তো বলছে কি প্রবলেম, তুমি কি লবণ মরিচ এগুলো কি বেশি টেশি দিয়েছো? বলছে না স্যার সব ঠিক আছে, শুধুমাত্র ওই ডাল রান্না করতে গিয়ে ডালটাই দিতে ভুলে গেছি। ডাল ছাড়া বাকি পানি লবণ সবই দিয়েছে। তাহলে ডালই যদি ভুলে যাও তুমি, ডাল রান্না তো হবে না। তোমরা তো পরবর্তীতে অঙ্ক টঙ্ক করবা, বলে দিবে মান ন্যানোমিটারে কত হবে, অ্যাংস্ট্রোমে কত হবে, মিটারে কত হবে, ভর কত, চার্জ কত, এগুলো একটাও তুমি বুঝতে পারবা না যদি জিনিসগুলো ক্লিয়ার না থাকে। তাই আমি যখন গুণগত রসায়ন স্টুডেন্টদের পড়াই ভাই, এইগুলো ক্লিয়ার করে নিয়ে গিয়ে তারপর সামনে আগাই। তোমরা একজন আমাকে কমেন্ট করেছো যে ভাইয়া আইসো ইলেকট্রন আর আইসো স্টারটা একটু বুঝাই দেন। ওকে শোনো ভাইয়া, আইসো স্টার হলো এক প্রকার আইসো ইলেকট্রন, সহজ কথা। আইসো স্টার, আইসো স্টার, আইসো স্টার এটাও হলো এক প্রকার আইসো ইলেকট্রন। কিন্তু আইসো ইলেকট্রন হলেই সে আইসো স্টার হবে না। বলবা কিরকম? এই যে ধরো কার্বন ডাই অক্সাইড, আর যে উদাহরণটা গতদিন আমি দিয়েছিলাম, দেখো এর ইলেকট্রন সংখ্যা কত, কার্বনের তো পারমাণবিক সংখ্যা 6, তার মানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত ভাই বলতো 6। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, দুইটা অক্সিজেন 8 আর 16, তাহলে 16 আর 6 22, এরও ইলেকট্রন 22। এরও দেখো ভাই অক্সিজেন 8 আর নাইট্রোজেন তো 7, পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, তাহলে 7 7 14 আর 8 কত হচ্ছে 22। তার মানে আইসো ইলেকট্রন। কিন্তু এটাকে আবার ভাগ করা হয়েছে, যেমন রাজশাহী বলতো একটা জেলা না বিভাগ? তোমরা আমাকে বলো রাজশাহী একটা জেলা না বিভাগ? রাজশাহী একটা জেলাও একটা বিভাগ। আমরা কথা কি বুঝতে পারছি? কারণ রাজশাহী জেলাটা কিন্তু রাজশাহী বিভাগের মধ্যেই আছে। তো এও ভাই তাই ইলেকট্রন সংখ্যা, তার মানে আইসো ইলেকট্রন। তাহলে বলতে আইসো স্টার বলার দরকার কি ছিল? যখন দেখবা যে ইলেকট্রন সংখ্যাও সমান আর পরমাণু সংখ্যাও সমান, তখন সেটা হবে আইসো স্টার। অর্থাৎ এই যে দেখো এর পরমাণু কয়টা আছে? অক্সিজেন 2 আর একে 3। দেখো পরমাণু হচ্ছে, এর পরমাণু হচ্ছে ভাইয়া 3, এরও পরমাণু কিন্তু ভাইয়া 3। মানে পরমাণুর ইলেকট্রন সংখ্যা দুটাই যখন সমান হবে তখন হবে আইসো স্টার। আর শুধু ইলেকট্রন সমান, পরমাণু সমান না, সেটা হচ্ছে আইসো ইলেকট্রন। আমি তোমাদের বইয়ের একটা উদাহরণ দিচ্ছি, দাঁড়াও। তোমাদের বইয়ে একটা এমসিকিউ আছে এরকম, তোমরা পেজ বের চলে যাও, আমার সঙ্গে সঙ্গে চলে যাও এমসিকিউ অংশের মধ্যে, আমি দেখাচ্ছি।
খুব ভালো, তোমরা পড়ছো, এই যে প্রশ্ন করছো, এভাবে করবো ভাইয়া। এখন অনলাইন ক্লাসগুলোকে যতটা বেশি আমরা প্রাণবন্ত করতে পারি, এরপর যখন সরাসরি দেখা হবে তখন তো কথা হবেই। তোমরা দেখবা এটা হচ্ছে ও আচ্ছা, অনেকের কাছে বই নাই, তোমরা একটু বের করবো ভাই। 198 পেজের 114 নাম্বার এমসিকিউ, এইটা সলভ করে আজকে আমরা ক্লাস থেকে চলে যাব। ওকে, 198 পেজের 114 নাম্বার এমসিকিউ। এখানে খুব ভালো ভালো 2-3টা এমসিকিউ দেওয়া আছে ভাই। 109, এরপর 113, 114, 116, খুব ভালো ভালো এমসিকিউ আছে বেশ কিছু বইয়ের। এখানে তোমরা বইটা বের করবা। 198 পেজের 113, তোমরা অনেকে বইয়ের স্ক্রিনশট দিতে বলেছো, তাই তো? ওকে, আমি গ্রুপে বইয়ের স্ক্রিনশটগুলো দিয়ে দিব, টেনশন নাই। আর চেষ্টা করো বইটা সংগ্রহ করতে আর কি। ওকে, 198 পেজের 113, 14, 16 আর একটা কত দেখলাম 109। তো আমরা এখন সলভ করব যেটা ভাই, সেটা হলো 114 নাম্বার। 114 নাম্বার, নিম্নলিখিত কোন অণু বা আয়নটি সম ইলেকট্রনীয় নয়? আমাদের অপশনে যেটা প্রথমে দেওয়া আছে BO3 3-, CO3 2-, NO3 নাইট্রেট। তো বুরেট, কার্বনেট আর নাইট্রেট। তোমরা একটু কমেন্টে ধামাধাম জানাই দাও তো ভাই, এর ইলেকট্রন সংখ্যা কত, এইটা জানাও, বাকিটা আমি বের করে দেখাবো। এইটার ইলেকট্রন সংখ্যা, প্রথমটার ইলেকট্রন সংখ্যা কত, এটা যে কি পরিমাণ পরীক্ষায় আসে। আর এবছরই দিয়েছে বুয়েটে, সম্ভবত এইটা দিয়েছিল বুয়েটে, এইটা দিয়ে বলেছে ইলেকট্রন সংখ্যা কত দিয়েছে, এটা এগুলো বের করতে হয়। তোমরা একটু পটাপট বলো আমাকে, এইটার ইলেকট্রন সংখ্যা কত, এইটার। আচ্ছা, বইটা কত সালে প্রকাশিত? এটা ভাই তুমি তো এখানকার স্টুডেন্ট হও, অবশ্যই হওয়ার কথা, না হলে এখানে এক থাকতে পারত না। এবার নতুন বই এটা। আচ্ছা, 29 লিখেছো, প্রথম কমেন্ট পেলাম। মৌ লিখেছো 29। আচ্ছা, একজন লিখেছো ভাই আমার বইয়ের পেজগুলো এলোমেলো, তাহলে বইটা চেঞ্জ করে নিও ভাই, যাদের বইয়ের পেজ এলোমেলো তারা চেঞ্জ করে নিও। আচ্ছা, অনেকে কি প্রান্ত লিখেছে ভাইয়া পেজ নাম্বার মিলে না, মিলবে ভাইয়া অবশ্যই, নতুন বইয়ে 198 নাম্বার পেজ। শিখা কিং 32, মুশফিক আলম তালাত 29, তারপর তাসলিমা খাতুন সুমি 32। আচ্ছা দেখি, বেশিরভাগই 32 লিখেছে, আমিও জানি না আসলে কত, একটু দেখি। বোরনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 5, তার মানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5। অক্সিজেনের হচ্ছে 8, তাহলে ইলেকট্রন 8, 3টা অক্সিজেন, 3 আসছে 24, তাহলে 24 আর 5 কত হচ্ছে 29, আর 3টা ইলেকট্রন সে আবার গ্রহণ করেছে। 3টা নেগেটিভ চার্জ আছে মানে কি ভাই, বলতে 3টা গ্রহণ করেছে, তার মানে এর ইলেকট্রন হচ্ছে 32। থ্যাংক ইউ যারা 32 লিখেছো, তোমাদের উত্তর ঠিক আছে। পরেরটা কত হচ্ছে দেখি ভাই একটু। কার্বন 6 আর অক্সিজেন 8, 3 আসছে 24 আর 6 কত হচ্ছে 24 আর 6 30, আর 2টা গ্রহণ করছে, এরও ইলেকট্রন 32। তারপর দেখো ভাই নাইট্রোজেন, এর কত আছে ভাই বলো তো 5, আর না সরি 7, আর অক্সিজেন 3 আসছে 24 আর 7 কত হয় ভাই 24, এবং 7 31 আর 32, তার মানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 32। তার মানে এরা অবশ্যই আইসো ইলেকট্রনিক। তোমরা হয়তো বলবা ভাইয়া এগুলো যে পরমাণু তো 3 একে 4, 3 একে 4, তাহলে নাকি আইসো স্টার হবে? না ভাইয়া, এদেরকে আমরা আইসো স্টার বলবো না। আইসো স্টার শুধু অনেক সীমাবদ্ধতা। আইসো স্টারের শর্তগুলা কি দেখো, ইলেকট্রন সমান, পরমাণু সমান, অণু হতে হবে, আয়ন না। এই যে তার মানে কি কি, যখন দেখবা ইলেকট্রন সমান, পরমাণু সমান এবং তারা অণু, তারা আয়ন না, তখন হবে আইসো স্টার। কি ঠিক আছে? আর বাকি সব ক্ষেত্রে ইলেকট্রন সমান হলেই তারা আইসো ইলেকট্রন। ইলেকট্রন সমান হওয়ার পর যখন এই 3টা শর্ত ফিল আপ করবে, মাথায় রাখবা, ইলেকট্রন সমান হওয়ার পর যখন এই 3টা শর্ত পূরণ করবে, তখন তোমরা সেটাকে বলবা আইসো স্টার। ক্লিয়ার এখন যে আমাকে প্রশ্নটা করেছিলাম? এই মোটামুটি আজকে আমরা এতদূর ক্লাস দেখব। আমরা একটু জেনে নিই, ও এই বাকি যে এমসিকিউ গুলো আছে
আমি তো একটা অপশনের ইলেকট্রন বের করে দেখালাম তোমাদের, বাকি যে অপশনগুলো আছে সেগুলোর ইলেকট্রনগুলো তোমরা বের করবা, যার যেটা প্রবলেম হয় আমাকে জানাবা, আমি সেটা সলভ করব। আর আগামী পর্বে তাহলে কি হবে, আজ এই পর্যন্তই। আগামী পর্বে আমরা দেখতে থাকবো পরমাণুর মডেল দিয়ে শুরু করব আমরা। ওকে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আগামী দিন আসছি আমরা, আগামী পরশুদিন ঠিক বেলা 11টায় আমাদের ক্লাসগুলো এখন হবে, রবি মঙ্গল বৃহস্পতি বেলা 11টায়। থ্যাংক ইউ ফর অল, থ্যাংকস।